আচ্ছা রেকর্ডে রেখে দিই। আজকে তাহলে আমরা শিখবো মেনলি হচ্ছে আজকে ক্লাসের টপিকের সাথে হচ্ছে পাথফাইন্ডার ট্যাগ করবো, তাই তো? তাহলে শেপ বিল্ডার, পাথফাইন্ডার আর কি সিম্বল, স্লাইস আর গ্রাফ টুল, এইগুলো। তো চলেন শুরু করি। আজকে গত ক্লাসে গত ক্লাসের লাস্টের সাউন্ড, তাই তো? একদম মানে আমি প্রথম দেখলাম ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে পেজ নিচ্ছি, যা আছে ঠিক তেমনই একটা পেজ নিয়ে ওকে করে দিচ্ছি। ওকে করে দিলাম। হ্যাঁ, তো তাহলে প্রথমে আমরা হচ্ছে পাথফাইন্ডার হচ্ছে শেপ বিল্ডার দুইটা টুলসের ব্যবহার দেখবো। হ্যাঁ, তো শেপ বিল্ডার পাবে কোথায় দেখেন, সরি পাথফাইন্ডার, শেপ বিল্ডারটা এখানে পাবো না, পাথফাইন্ডার পাবে। হ্যাঁ, পাথফাইন্ডার কোনো টুলস না, কিন্তু পাথফাইন্ডার টুলস না, শেপ বিল্ডারটা টুলস। এই দেখেন শেপ বিল্ডার, এটা একটা টুলস। হ্যাঁ, পাথফাইন্ডারটা কোনো টুলস না, কিন্তু কাজটা অনেক ক্ষেত্রেই এক। উইন্ডো থেকে পাথফাইন্ডার পি আছে কোথায় দেখেন, এই যে শিফট কন্ট্রোল F9, মনে রাখবেন শিফট কন্ট্রোল F9। পাথফাইন্ডার আর শেপ বিল্ডার টুলস এক না, কিন্তু কাজটা অনেক ক্ষেত্রেই এক মনে হবে। তো পাথফাইন্ডারের শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9। এখন আমরা কি কি করতে পারি সেগুলোর একটু ডেমো দেখব। তো পাথফাইন্ডারের কাজ কি বা শেপ বিল্ডারের কাজ কি দেখেন, একটা হচ্ছে পাথফাইন্ডার আর একটা হচ্ছে শেপ বিল্ডার। দুইটার মধ্যে কোনো কিছু কি মিল পাচ্ছেন কথায়? কিছুটা পাওয়া যাচ্ছে। শেপ বিল্ডার মানে শেপের শেপ আপনারা দেখেন একটা হচ্ছে শেপ বিল্ড করবে, তো তাহলে নতুন শেপ হচ্ছে, নতুন শেপ তৈরি করে। আবার পাথফাইন্ডার তার মানে নতুন পাথ ফাইন্ড হচ্ছে। পাথ ফাইন্ড হইলেই সেটা যদি ক্লোজ হয় তাহলে শেপ। তো দুইটার মধ্যে আক্ষরিক অর্থ ওইভাবে চিন্তা না করে কিছুটা মিল তো পাচ্ছি, তাই না? কাছাকাছি না? একটা হচ্ছে শেপ বিল্ড, নতুন করে শেপ তৈরি করবে, আর একটা নতুন করে পাথ ফাইন্ড করবে। তো দুইটারই অনেকগুলো অপশন আমরা পাবো। আমি ভিন্ন ভিন্ন শেপ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কালার ডাজন্ট ম্যাটার, জাস্ট এমনি রেখে দিচ্ছি আর কি, এরকমটা। আচ্ছা, বেশ কয়েকটা আমি কপি করে রেখে দিলাম, হ্যাঁ, বোঝার জন্য। জাস্ট আগে বুঝেন, বিষয়গুলো বুঝেন, তারপর হচ্ছে কোথায় কোথায় আমরা রিয়েল আউটপুট পেতে পারি সেটা দেখব। তো শর্টকাট কি পাথফাইন্ডারে? F9, কিন্তু হ্যাঁ শুধু 9 না, কিন্তু F9। আচ্ছা, আমরা পাথফাইন্ডার আগে যাই। পাথফাইন্ডারটা দেখলে আপনাদের ওই শেপ বিল্ডারটা ইজি মনে হবে। পাথফাইন্ডারের দুইটা মুড আছে। হ্যাঁ, কয়টা? দুইটা। এ দেখেন, একটা হচ্ছে শেপ মুড, দেখা যায় পিছন থেকে এনাউল ভাই, এই যে একটা হচ্ছে শেপ মুডস আর একটা পাথফাইন্ডার্স, ঠিক আছে, দুইটা মুড। তো একটু খেয়াল করলে দেখেন শেপ মুডে আমার পয়েন্ট আছে কয়টা, 1 2 3 4, মানে অপশন 4টা না, আর নিচে আছে কয়টা, 6টা। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো আপনারা এখন বুঝে ফেলবেন, এগুলো লাগবে না এতগুলো। তো দেখেন শেপ মুডের যে প্রথম 4টা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আর একটা পয়েন্টের বিপরীত। কেন বিপরীত দেখি। তো পাথ ফাইন্ডার দুইটা আমরা ওয়ার্ডে ভাগ করলে একটা হচ্ছে পাথ পাচ্ছে, একটা ফাইন্ড পাচ্ছে, তাহলে নতুন পাথ ফাইন্ড করবে। তো এই যে দুইটা শেপ আমি যখন নিলাম, তো দুইটা শেপে একটা কালার দিলে এটা মনে হয় না যে দুইটা শেপ, মনে হয় না। কিন্তু এই সেম কালার থাকুক ভিন্ন কালার থাকুক, যখন আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তখন কিন্তু এর সিলেকশন দিয়ে বোঝা যায় যে এটা আসলে কয়টা শেপ কেমন কি না। তো দেখেন এইটা একটা শেপ, এইটা একটা শেপ, মাঝখানে গিয়ে আরেকটা শেপের ফিল পাচ্ছেন? চিন্তা করুন তো, আমি যদি চিন্তা করি এইটা একটা শেপ না, যদি চিন্তা করি, হ্যাঁ, কিন্তু এটা তো আলাদা না। আলাদা হইলে আমরা এখানে কালার দিতে পারতাম, তাই না? কিন্তু আলাদা না। তাহলে যদি এমন হয় যে এই শেপটাকে আলাদা করতে হবে, এমন হতে পারে না?
হ্যাঁ লাগতে পারে, এরকম হতে পারে না? আবার এমন হতে পারে যে এই দুইটা শেপ বা এরকম একাধিক শেপ থাকবে, এগুলোকে এক করার কাজ করতে হতে পারে না? তো তখন আমরা কই যাব? এই পাথফাইন্ডার হেল্প নেব। তাইলে প্রথমে বুঝবেন, যদি দুই বা দুইয়ের অধিক শেপ জয়েন করতে হয়, এক করতে হয়, তাহলে সেই কাজটা হচ্ছে এই যে প্রথম অপশনটা, শেপ মোডের প্রথম অপশনে, এটা হচ্ছে ইউনিট। মানে দুই বা দুইয়ের অধিক একটা শেপকে কি ইউনিট করা যায়? হ্যাঁ, আরেকটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু লাইন আর শেপ না, শেপ। লাইন আর শেপ কিন্তু ইউনিট বা অ্যাড হবে না, শেপ হবে। হ্যাঁ, তাহলে একাধিক শেপ ইউনিট করার অপশনটা প্রথমটা। এখন দেখেন একটা হয়ে গেছে না? হ্যাঁ, কালার তো এক হয়ে যাবে, যেহেতু একটা হয়ে গেছে। একটা শেপ নীলটা উপরে, এক্স্যাক্টলি ওই যে নীলটা উপরে, যেটা উপরে থাকবে সেটা। ও, আপনি এই জন্য আছেন? আচ্ছা, যেখানটায় ছিলাম তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ইউনিট করলাম। হ্যাঁ, তাহলে এক বা একাধিক শেপ যদি ইউনিট করতে চাই তাহলে প্রথম অপশনটাই তো। আর আমি আগেও বললাম, যদি কালার দুইটা সেম থাকে তাহলে কিন্তু আসলে সেম দেখায়, কিন্তু আসলে এক না, কিন্তু দুইটারে এক করার জন্য এটা। ওকে, এবার দেখেন এটা হচ্ছে ইউনিট, তারপরের অপশনটা হচ্ছে এটার উল্টা, মানে মাইনাস। তো মাইনাসের অপশন দুইটা, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক। তো এইবার ফ্রন্টে কোনটা আছে? সায়ান শেপটা আছে না? দুটাকে সিলেক্ট করে ফ্রন্টেরটা আমি চাচ্ছি এই শেপটা যেখানে সেট করছি, এইখান থেকে এইখান পর্যন্ত সেট করছে না? তাহলে এইটা পুরোটাই কি হয়ে যাবে? নাই, মাইনাস। ফ্রন্টে যেটা ছিল সেটা কিন্তু মাইনাস। বুঝতে পারছেন বিষয়টা? পুরোটাই চলে যাবে, আবার আসবে, এই যে আবার আসবে, একই কাজ আবার দেখাচ্ছে। এইবার ফ্রন্টে কোনটা? হলুদটা, ব্যাকে গ্রিনটা। তো আমি যদি এইখান থেকে দেই ক্লিক, তাহলে কোনটা ডিলিট হবে? আর এইখান থেকে দিলে গ্রিনটা, তাই না? দেখছেন এই যে গ্রিনটা যেইখান পর্যন্ত সেট করছে, দেখছেন এই পর্যন্ত সেট করছে না? এতটুকু কি নিচেরটা থেকে ডিলিট, আর ফন্ট দিলে এই যে ইয়েলোটা এই পর্যন্ত সেট করছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ফন্ট মাইনাস ফন্ট আর মাইনাস ব্যাকটা ক্লিয়ার না? দেখেন এইটার উল্টো না, একটা অ্যাড করতেছে একটা মাইনাস করতেছে। আচ্ছা, এরপরে যেটা আছে খেয়াল করেন, এটা হচ্ছে ইন্টারসেক্ট। ছোটবেলায় করছেন? হ্যাঁ, থাকবে না চলে যাবে? থাকবে, দেখছেন? হ্যাঁ, এটা হচ্ছে তাহলে এটার উল্টা, এক্সক্লুড, তাই না? তো এই যে এখন এরপর থেকে একটু টুইস্ট আছে, এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, এরপর থেকে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এরপর থেকে যতগুলো কাজ করতে হবে সেইগুলোকে আনগ্রুপ করতে হবে, মানে কাজ করার পরে আনগ্রুপ করতে হবে। মানে এই দেখেন এটা কিন্তু একটা হয়ে গেছে, তাই না? কিন্তু একটা না, এটা দুইটাই। মানে এখন থেকে এই তিনটার পর থেকে যতগুলো কাজ হবে, কাজ করার পরে এগুলোকে আনগ্রুপ করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ক্লিয়ার না? একটা হচ্ছে ইন্টারসেক্ট, একটা হচ্ছে এক্সক্লুড। তাহলে এইভাবে চিন্তা করলে উপরের চারটা একটা আর একটার বিপরীত না? এটা কি ইউনিট বা জয়েন বা অ্যাড করতেছে, এটা কি মাইনাস, এটা ইন্টারসেক্ট আর এটা এক্সক্লুড, এই তো? ওকে, আচ্ছা এরপরে দেখেন, এরপরে যেটা আছে এটা হচ্ছে ডিভাইড। ডিভাইড কি করে দেয়? আমি এখান থেকে এরকম একটা শেপ নিলাম, এটাকে এরকম তৈরি করলাম, তিনটাকে সিলেক্ট করলাম এইভাবে। এখন দেখেন খেয়াল করে, অনেকগুলো টুকরো না, 1 2 3 4 5 6, অনেকগুলো টুকরো। আমি এটা একটা কাজ করি, এটাকে একদম অরিজিনাল ভাবে নিই। এই যে প্রত্যেকটা অংশ এগুলো কিন্তু আলাদা করা যাবে, কিন্তু এখন তো আলাদা না। তাহলে একটু আগে আমরা যা করলাম, জয়েন করলাম, জয়েন হলো, মাইনাস করলে মাইনাস হবে, কিন্তু আমাদের এগুলো দরকার নেই। আমার দরকার এইগুলো আলাদা আলাদা হয়ে থাকবে, এক হবে না বা ডিলেট হয়ে যাবে না, তাই না? এরকম কোনো কিছু না, আলাদা আলাদা হয়ে থাকবে। এই যে আলাদা আলাদা হয়ে থাকবে, ভাগ হয়ে থাকবে, এই জন্য আমরা করবো কি? ডিভাইড।
মানে ভাগ করে জাস্ট রাখবেন, না অটো ডিলেট হবে না অটো জয়েন হবে, ভাগ হয়ে থেকে যাবে, টুকরো হয়ে থেকে যাবে। তাহলে এই জন্য আমরা কি করব, ডিভাইড। আর বলছিলাম এরপর থেকে যেগুলো হবে মোটামুটি কাজ করার পরে রাইট ক্লিক করে কি নাও সি আলাদা হয়েছে, বুঝছেন বিষয়টা? সব আলাদা হয়ে গেছে না? এখন আপনি দেখেন এই যে এগুলো সব আলাদা না, এগুলো আলাদা, এই যে সব আলাদা, দেখেন দেখছেন সব আলাদা হয়ে গেছে না? বুঝছেন বিষয়টা? লোগো আছে, এরকম লোগো আছে, আপনারা খেয়াল করলে দেখবেন। বিএসআরএম এর লোগোটা এরকম, গাড়ির লোগো আছে, যাই হোক এরকম আছে। বুঝতে পারছেন বিষয়টা? ডিভাইড অপশনটা বুঝতে পারছেন? এই দেখেন এইখান থেকে ধরেন আমি একটা বৃত্ত নিলাম, একটা সলিড কালার দিলাম, কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিয়ে একটু ছোটো করলাম, হ্যাঁ, দেন দুইটাকে সিলেক্ট করে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, এই অংশটাকে আমি একটু ডার্ক কালার দিয়ে দিলাম। এরকম প্রয়োজন হবে না আপনার কাজের ক্ষেত্রে, হইতে পারে না শেয়ার বা আরও অনেক কিছুই। এটা পলিগন, এটা 6 পয়েন্টওয়ালা, এটাকে একটু জাস্ট ঘুরাই দিলাম এবার, হ্যাঁ, এইভাবে করে দিলাম, একটা লাইন নিলাম এবার, হ্যাঁ। তো শুধুমাত্র লাইন দিয়ে ডিভাইডের কাজ করা যাবে, অন্য কিছু না, কেটে ফেলা যাবে। সো আমি এইখান থেকে একটা লাইন দিয়ে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসতেছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, না সরি এই পয়েন্টে, এইখান থেকে এই পয়েন্টে, আর লাইনগুলোর কালার দিয়ে দিই যেন আপনারা বুঝতে পারেন। জাস্ট বোঝার জন্য একটা কালার দিয়ে দিলাম। লাইনের কালার বা লাইন মোটা আছে কিনা চিকন আছে কিনা ডাজেন্ট ম্যাটার, কিন্তু ম্যাটার হচ্ছে, এবার দেখেন ম্যাটার হচ্ছে এই একটা জাস্ট লজিক, বেসিক লজিক চিন্তা করেন। আমি এই লাইনটা দ্বারা এই শেপটাকে কাটবো, তো এইখানে যেহেতু ফাঁকা, এইখানে কি কাটবে? তাহলে লাইন দিয়ে কাটার সময় অবশ্যই লাইনটা একটু বেশি থাকলে কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট যেন পাত বরাবর থাকে, কম হইলে হবে না, বেশি থাকবে কোনো সমস্যা নেই, কিন্তু কম রাখা যাবে না। বেশি রাখেন সবসময়, বেশি আছে, কম রাখা যাবে না। বুঝতে পারছেন? তাহলে এখন যদি একটু খেয়াল করেন, এখানে আমি 6টা শেপ পাচ্ছি না, যদি ডিভাইড করতে পারি 1 2 3 4 5 6, হ্যাঁ, তাহলে কি করব, সিলেক্ট করলাম সবগুলোকে, যারে কাটবো যারে দিয়া কাটবো সবাইরে সিলেক্ট রাখতে হবে না, তারপর কি ডিভাইড, ডিভাইড করার পরে আনগ্রুপ, বাইরে ক্লিক দিয়ে সিলেক্ট, না এই টুকরাটাকে এখানে উঠাই দিই, এখন সোজা আপনার কাছে মনে হচ্ছে, হ্যাঁ, এই দেখেন এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এই যে দুইটা শেপ একসাথে আছে, তার মানে এই যে লাইন, যেটা আমার লাইন দিয়ে যেটা আমরা কাটছি সেই লাইনটা একটু গ্যাপ রয়ে গেছে, এই দেখছেন? তার মানে কাটার সময় সবসময় খেয়াল রাখতে হবে একটু বড় যেন থাকে সবসময়, ঠিক আছে? রবির লোগো এত সহজ, এখন সহজ, যখন তারা বানাইছে তখন তাদের কাছে সহজ ছিল না। আবার এই সেম স্টাইলে তো হচ্ছে আপনার ইসের লোগো আছে, দারাজ, দারাজের লোগোটা কোনটা যেন ফাঁকা, এইটাই বোধহয় ফাঁকা, এইটাই এরকম বোধহয়, তাই না? ও আরেকটা আছে না, ও হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, এক্স্যাক্টলি ফাঁকাটাই উপরে বসছে, তাই? আচ্ছা এনিওয়ে, বুঝতে পারছেন না?
একই কায়দায় আগে হচ্ছে আমরা এইটা দেখাতাম, এখন নতুন করে দারাজ হয়েছে, দারাজ হোক। যাক, আমি একটু ডিফারেন্ট কালার করে দিলাম আপনার কালার করে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারলেন? আসলে বুঝতে পারছেন? হ্যাঁ, শেপ করে। হ্যাঁ, সিজার হচ্ছে কাজ করে কিসে? পাথে, স্ট্রোকে। এটাও পাথে কাজ করে, কোনো সমস্যা নেই, মানে স্ট্রোক করলে করবে, ঠিক আছে, এটাও সমস্যা। কিন্তু ওইটা দিয়ে কি করা হয়, আপনি নির্দিষ্ট করে পয়েন্টে ক্লিক করলে কাটে, সেটা একটা। আর এখানে যতগুলো শেপ আছে একসাথে ক্লিক করে আপনি কাটাকাটি করেন, কোনো সমস্যা নেই। কালকে আপনি একটা তৈরি করছিলেন একটা জিনিস, ওটা তৈরি করলেন কেমনে? না, আপনি ওইটা আমি বলতেছি না অন্য কিছু। আমি হ্যাঁ, একটা পাতার মতো এরকম কিছু একটা তৈরি করছিলেন মনে হয় আপনি। এটাকে রোটেট টুল দিয়ে ঘুরাই, দেখেন বিষয়টা কি। 360/12 একটা কপি করলাম। হ্যাঁ, এই তো। এখন আমি এইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডারটাকে ডিভাইড দিলাম, আনগ্রুপ। এগুলো সব কিন্তু আলাদা আলাদা টুকরো হয়ে গেছে, দেখছেন? এগুলাকে এখন আপনি নিজের মতো কালার দেন, নিজের মতো সব কিছু করতে পারবেন। এগুলো সব এখন নিজের মতো কালার দিতে পারবেন। হ্যাঁ, এই যে দেখছেন সব টুকরো টুকরো হয়ে গেছে, এগুলো আলাদা আলাদা দেওয়া যাবে এখন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এইটা বুঝতে পারছি না? আরও কোনো কোশ্চেন আছে এখানে? এরপরের অপশনগুলো দেখেন। এর পরের অপশনটা যেটা আছে এটার নাম হচ্ছে ট্রিম। তো ট্রিমের বাংলা আপনারা বুঝেন, ট্রিম মানে ছেটে রাখা, ছেটে ফেলা, তাই না? সো এইখানে যেটা ট্রিম হবে, দেখেন ট্রিমের বিষয়টা। আমার এইটা সেট করছে নিচেরটা না, তাহলে উপরেরটা নিচেরটায় যতটুকু সেট করছে ততটুকু হচ্ছে ট্রিম হয়ে যাবে, কিন্তু থাকবে উপরেরটা থাকবে, কিন্তু উপরেরটা নিচেরটায় যতটুকু সেট করছে সেটা নিচেরটা থেকে ট্রিম হয়ে যাবে। দুইটাকে সিলেক্ট করেন, একটা কপি রাখি, এটাকে সিলেক্ট ট্রিম, আর এটাও হচ্ছে আনগ্রুপ করতে হবে। তারপরে দেখেন নিচেরটা থেকে নাই হয়ে গেছে, উপরটা কিন্তু আছে। যেটা মাইনাসে উল্টা ছিল, মাইনাসে হচ্ছে নিচেরটা থেকেও নাই হতো, উপরটাও নাই হয়ে যেত, কিন্তু এটা আছে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে দেখেন, আমি আরেকটা জিনিস দেখেন, ওইটাই দেখাইতে চাইছিলাম আর কি, কনকোডের লোগোটা। তো এইটা আসলে ওইটা না, মানে এইটা ট্রিমের কাজ না, ওইটা হচ্ছে কিসের কাজ? এনতে নাই হয়ে যাবে, মাইনাসের কাজ না, মাইনাসের কাজ, তাই না? নাই হয়ে যাবে, যাই হোক, ওইটা না। তো আমরা চাচ্ছি হচ্ছে ট্রিম করতে, তাইলে হচ্ছে ক্লিক আনগ্রুপ, এই জায়গা, মানে এইটা নিচেরটায় যেই জায়গাটায় সেট করছে সেই জায়গাটা কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। উবুন্টু চিনেন? উবুন্টু বাংলাপিডিয়া চিনেন? উবুন্টু বাংলাপিডিয়া, এখানে এই কাজগুলো আছে, এই লোগোগুলো চিনেন না? উবুন্টু বাংলাপিডিয়া চিনতে হবে তো। উবুন্টু একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, আর বাংলাপিডিয়া হচ্ছে ইংলিশ পিডিয়া আমরা যে পড়ি না, সেটা উবুন্টু শোনেন না? উচ্চারণ কি আমি ভুল টুল করলাম নাকি? এই যে সেটাই তো অপারেটিং সিস্টেম। এই যে এইখান থেকে কাটাকাটির সেই বিষয়টা, এটা বৃত্ত নিয়ে তারপর এটা কাটবো, এটা তৈরি করতে পারবেন না? কি মনে হয়, পারবেন? পারবেন না এটা?
সস্তা প্রসেস, ঠিক আছে। তারপর হচ্ছে একটা বৃত্ত, তাই না? এটার স্টক কালার দেই সাদা, বাড়ায় দেই। আর এটারে দেব কি আউটসাইড দিই। হ্যাঁ, সস্তা প্রসেস। তো রোটেট টুলস কয়টা ঘুরবে? 360 ডিগ্রি ভাগ 3। একটা কপি, কন্ট্রোল ডি দিলে এই হলো সস্তা প্রসেস। এটা এমন হলো কেন? ওইটা উল্টে হয়ে গেছে। এটা কি বড় বড় লাগতেছে নাকি? কম লাগতেছে 41 ঘটনা কি এটা এমন কেন? যাই হোক, সস্তা প্রসেস, বুঝতে পারছেন? যাই হোক, আচ্ছা টিম পর্যন্ত গেলাম। হ্যাঁ, তারপরে আমরা পরেরটায় যাই। আচ্ছা, সিলেক্ট, তারপরেরটা কি দেখেন? মার্জ। মার্জ আর ইউনিট দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? কিন্তু দেখেন এটা কাজ করছে কিসের? না, মার্জটা যে আমরা কাজ করলাম, এই যে মার্জ দিলাম, মার্জের কথা হচ্ছে কি? মার্জ মানে অনেকগুলো একসাথে একত্রিত করতে পারে, কিন্তু এটা কি মার্জ করছে? এটা করলো কি লাস্ট ইফেক্টটা যেটা পেলাম না সেটা করে দিছে না? তো সামটাইম এই জিনিসগুলো হয়, লাস্ট ইফেক্ট যেটা হয় ওইটা ধরে বসে, কিন্তু অ্যাকচুয়ালি মার্জের কাজ হচ্ছে দুইটাকে এক করে ফেলা। হ্যাঁ, আচ্ছা, তারপরে অপশনগুলো যেগুলো আছে এগুলো কাইন্ড অফ আগে যা যা করছি তাই। এইখান থেকে যা আছে এই তিনটা, এটা বাদে প্রায় সিমিলার অন্যগুলোর সাথে। যেমন এটা আপনার আগের ইফেক্টটা দিয়ে দিল, ব্যাপার কি যে আমাদের মনে হয় একটু ঝামেলা মনে আছে না? ঠিক আছে, অন্য একটা শেপ। আচ্ছা, তারপরে যেটা আছে এটা ক্রপ। ক্রপটা কাইন্ড অফ এই যে যেটা করছি না আমরা ইন্টারসেক্টের মতো অনেকটা কাজ করে, তবে এখানে কিছু লাইন পাবেন আপনি। যে ক্রপ করার পরে এটা থাকে, যে দেখেন, দেখছেন যেটা ক্রপ হয়েছে সেটা থাকে না, এই যে লাইন থেকে যায় আর কি। হ্যাঁ, তো এটা এই জন্য আমরা ইউজ করি না, যেহেতু এই ইফেক্টটা বা এই আউটপুটটা পাওয়া যায়, তো এটা তো আমরা এই যে ইন্টারসেক্ট করেও করতে পারি, তাই না? এই দেখেন এইটুকু আমাদের লাগবে, তাই না? এইটুকু, তাহলে আমরা ইন্টারসেক্ট করে করতে পারি, তাই না? আর এরপরেরটা যেটা আছে এটা আবার এক্সক্লুডের মতো, তবে এখানে আবার লাইন দেবে, আউটলাইন আসবে, এই যে এইরকম রেজাল্ট আসবে। হ্যাঁ, আলটিমেটলি এই যে ভাগ হয়ে গেছে, বাট স্ট্রোক হয়ে গেছে, মানে আউটলাইন। এনে তো আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই চারটা আর এই দুইটা, এই ছয়টা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। আর এই ছয়টা ব্যবহার করে এক ঝলক তো দেখতেই পেলেন যে কি কি বানানো সম্ভব, বুঝছেন না বিষয়টা? তাহলে আরও অনেক লোগো দেখাবো না, শুধু এইটা প্র্যাকটিস করি এই টুলসটা দিয়ে আবার। হ্যাঁ, বুঝতে পারছেন আরিফ ভাই? এটা ইউনিট করে, এটা মাইনাস করে, এটা কি ইন্টারসেক্ট, এটা এক্সক্লুড, এটা হচ্ছে ডিভাইড, এটা হচ্ছে ট্রিম। তো এই তিনটা কাজের পরে এইখান থেকে যখন শুরু হচ্ছে কাজ করার পরে কি করতে হবে? আনডু। বুঝছেন না বিষয়টা? তো এগুলো আমাদের কাজ না, এটা আমরা ফেলে দিই, এটা মাথায় না নিই, এটাও না, বাকিগুলো একটু প্র্যাকটিস করব। বুঝছি বিষয়টা? সবাই একটু প্র্যাকটিস তাহলে করেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পাথফাইন্ডার টুলসের ব্যবহার বুঝলাম, তাই না? এখন এক ঝলক একটু দেখাই, খেয়াল করেন। বেসিক বুঝছি, কাটাকাটি, আউটপুট দুইটা বের করছি। হ্যাঁ, আউটপুট দুইটা বের করছি না? রবি কি লেবু আবার বানাই দেবো? তাই কাটাকাটি দেখাচ্ছি, সমস্যা না, আবার দেখাবো। বাট আউটপুট তো দুইটা বের করছি। এবার একটু অন্য জায়গাতে যাই, দেখেন যে কোনো একটা ডিজাইনের নাম পাবেন। বের করছি, ফ্ল্যাট ডিজাইনে গেলাম। হ্যাঁ, একটু খেয়াল করেন, ফ্ল্যাট ডিজাইনে একটু শেপগুলোর দিকে একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, কাটাকাটি বা অন্য অন্য কিছু
দেখেন তো পারবেন কিনা, একটু খেয়াল করুন। তো এইটার এই মধ্যে শেপের মধ্যে এই একটা আছে, দেখছেন দুইটা? এটার মধ্যে একটা উপরে একটা আছে, নিচে এই যে দেখছেন দুইটা আছে। কালার ডিফারেন্ট ডিফারেন্ট। তাইলে আমি যদি ঠিক চিন্তা করি এভাবে, প্রথমে আমরা তো লেআউট বানাবো, হ্যাঁ, টেক্সটের উপরে ভিত্তি করে কিন্তু লেআউট তৈরি, হ্যাঁ। প্রথমে আমি পেন টুল দিয়ে চিন্তা না করে এটা যদি একটা পুরোটা আর্টবোর্ড চিন্তা করে, হ্যাঁ, পুরোটা আর্টবোর্ড, তাহলে আমার আর্টবোর্ডটা যদি এই হয়, এটা আর্টবোর্ড, হ্যাঁ, সাদা আমি করে দিলাম বোঝার জন্য, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, তাহলে এটা আমার আর্টবোর্ড, এটা একটা শেপ, তাই না? তাহলে আমি প্রথমে এইরকম একটা শেপ নিলাম, ওই পুরো আর্টবোর্ডটাকে ফিল আপ করো, ঠিক আছে? তারপর এই যে রাউন্ড আছে না, এটাকে আমরা চাইলে রাউন্ড করে নিতে পারি, কার্ভেচার টুলস দিই, এই পয়েন্টটাকে একটু উঠাই দিলাম, মানে এরকম আমি এক্স্যাক্ট যে ওর মতোই হবে এরকম যাচ্ছি না, ধারণা দিচ্ছি। এই গেল। তারপরে এই যে এইটা একটা আলাদা শেপ, বৃত্ত, হ্যাঁ, ওইটা আমরা এইভাবে করে নিলে পারবো। এই তো সাপোজ এইটা আসলে আমরা যেই কাজটা করি, এটা হচ্ছে এইভাবে একটা শেপ নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হয়, এটা কপি, শিফট অল্টার দিয়ে এটা ছোটো করি, এইভাবে কাজগুলো করি। এতে করলে কি হয়, ওই যে আবার ছোট করলে স্ট্রোকটা মোটা হয়ে যায়, বড় হয়ে যায়, এই ঝামেলাগুলো থাকে না। আর প্রিন্টের সময়, হ্যাঁ, প্রিন্টের সময় আবার এই স্ট্রোকগুলো ভাঙিয়ে দিতে হয়, তাহলে আবার প্যারা না যদি স্ট্রোক ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আউটলাইন তো এগুলো প্যারা না, ধরেন আপনার মনে নাই, তো ওইখানে যখন দিবেন তখন তো ওরা মিসিং হবে, ঝামেলা হবে। তো এই জন্য এই সরাসরি একটা শেপ নিলাম, উপরে আর একটা শেপ, প্যারা। তারপর এটা কি ক্লিপিং মাস না, মনে আছে ক্লিপিং মাস কেমনে? যে ছবিটা করা হবে সেটা থাকবে পিছনে, আর যে শেপটা করা হবে সেই শেপটা থাকবে সামনে, দুটো একসাথে সিলেক্ট করে অবজেক্টের নিচে সাবজেক্ট হবে। সোজা কথা, ইলাস্ট্রেটরে যাকে ক্লিক করবো সে থাকবে নিচে, যার মধ্যে করবো সে উপরে। তো দুইটাকে সিলেক্ট, কন্ট্রোল 7, ঠিক আছে? এখন দেখেন এই যে বিষয়টা দেখছেন না, এই বিষয়টা তো আমরা যদি এখান থেকে একটা লাইন নেই আপাতত, এই সাপোজ দুইটাকে বোঝার জন্য স্ট্রোক কালার দিতে, হ্যাঁ। দেন আমাদের এই টুলস আছে না, কার্ভেচার টুলস আছে তো, বা আপনার কাছে পেন টুলও আছে না, আমি জাস্ট বোঝাচ্ছি, তাই না? এখন এই লাইন আর এই শেপ তিনটাকে সিলেক্ট রাখতে হবে না? দেন এগুলো কি আলাদা আলাদা করবো না? তাহলে কোন অপশন পাথফাইন্ডারের? ডিভাইডস, তাই না? তো ডিভাইড করার পরে তাহলে কি করতে হবে? আনগ্রুপ। তো আনগ্রুপ করার আগে আমি এটাকে নিচে দিয়ে দিই এক স্টেপে, আনগ্রুপ, তারপর বাইরে ক্লিক। এখন দেখেন এইটাকে ধরে যদি আমি এইখান থেকে কালারটা দিয়ে দিই, ডার্ক কালারটা কি আসছে বোঝা যায় না, তাই না? আচ্ছা যাই হোক, কালার দুইটা ডিফারেন্ট, এটা তো বুঝতেছেন, দেখেন তো আসছে কিনা, বুঝছেন বিষয়টা? আমি জাস্ট বুঝাইতে চাইলাম। সো নট অনলি এই যে যেগুলো বের করলাম এগুলো না, এগুলো জাস্ট বেসিক ধারণা দিলাম, ব্যবহার করবেন কোথায় আলটিমেটলি এই ধরনের কাজগুলোতে ব্যবহার করবেন, তাই না? এই মাঝখানে যে রেটটা, এটা কি কার্ভেচার দিয়ে করছে নাকি এইটা? actually practically কিভাবে করছে? এইটা হ্যাঁ, কারণ এটা তো ওই যে লাস্ট হিসেবে মিলে যায়। আপনি নর্মালি পেন টুল দিয়ে করতে পারেন। এই যে আমি তো কার্ভেচার টুলস দিয়ে জাস্ট একটা শর্টকাট দেখালাম, এই যে পেন টুল দিয়ে আপনি মিলাইতে পারেন। শেপ করে না শেপ না, লাইন বানান, লাইন বানালো। পেন টুল দিয়ে লাইন বানাইলেন, সেটা দিয়ে কেটে দেন। আমি জাস্ট শর্টকাটে কার্ভেচার টুল দিয়ে দেখালাম, বুঝছেন বিষয়টা? এই যে পেন টুল দিয়ে বানাইলে এখানে এই যে এগুলো মিলে যাবে আর কি। পেন টুল দিয়ে স্যার কাটা যায় না? যাই তো পেন টুল দিয়ে, পেন টুল আবার আমার তো লাইন দিয়ে কাটলাম, হ্যাঁ, একটা লাইন দিয়ে ভেতর দিয়ে কাটা দিলাম, কিন্তু পেন টুল দিয়ে আবার কি এটা আবার কি করব? এইটাই নতুন করে পেন টুল দিয়ে বানাবে, রাইট চাইলে তো বানানোই যায়, কিন্তু আমি বলছি কি পেন টুল দিয়ে বানাইতে গেলে আবার আপনাকে এইটা কাট করতে হবে, এই দিক থেকে কাট করতে হবে, এখানে কতগুলো, লাইনটা দিয়ে কার্ভেচারটা ইজি আর কি, যত বুঝে। সেটা আপনাদের মনে হয়।
আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তাহলে নট অনলি আমরা এই কাজে ব্যবহার করব, আমরা কিন্তু প্রচুর কাজ করব আগামী প্রজেক্টগুলোতে। যেমন এই যেগুলো আমি কিন্তু আর আপনার এইগুলো নিয়ে আর প্যারাতে হন আর শুনবো না। এই যে নিচের শেপটা, এই শেপটা আপনাদের মনে হবে আপনারা পেন টুল দিয়ে করবেন, হ্যাঁ, কিন্তু আমার মনে হবে আমি পেন টুল দিয়ে করবো না। লাইন দিয়ে স্যার। আমি প্রথমে এরকম একটা শেপ নিব, তারপর একটা লাইন নিব এরকম, তারপর কার্ভেচার টুলসে গিয়ে এইখান থেকে এইভাবে দিব, এইটাকে এইভাবে আনবো। ও এটা উল্টো না, তাই না? তাহলে এবার দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে কি ডিভাইড, আনগ্রুপ, বাইরে ক্লিক, মানে একটা এক্সাম্পল দেখেন আমাকে। কিন্তু এবার চিন্তা করুন তো পেন টুল দিয়ে একটু প্যারা হবে না? এই যে এইখানে গেলাম, প্রথমে ক্লিক করলাম, তারপর এই ক্লিক, এই ক্লিক, আবার কাইটা এখানে আসলাম, এই এটা তো আমি করলাম। এবার আপনারা করতে গেলে এইখানে একটু এরকম সেরকম হতে হবে। আমার কাছে মনে হইলো যে এই প্রসেসে ভালো হতে পারে, আপনার যেটা করেন। বুঝছেন না বিষয়টা আরিফ ভাই? ওকে, তাহলে আমরা পরবর্তী টুলসে যাই। হ্যাঁ, আচ্ছা, এইবার আসি, যদি এটা আমি করাবো না এখন, আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। পৃথিবীতে একটা রেশিও আছে যেটাকে গোল্ডেন বা এটাও বলা হয়, এটাও বলা হয়, হ্যাঁ, গড রেশিও। হ্যাঁ, গোল্ডেন রেশিও বা গড রেশিও বলা হয়। এই রেশিওটা হচ্ছে এমন একটা রেশিও যেটা পৃথিবীর সব কয়টা সেক্টরে ব্যবহার করা হয়। তো এই রেশিও ব্যবহার করার ফলে একটা মানুষ থেকে একটা ডিজাইন পর্যন্ত যদি এই রেশিওর আন্ডারে হয়ে থাকে, তাহলে সে দেখতেও অপূর্ব সুন্দর হয়। এই জন্য এটাকে গড থিওরি বলা হয়। তো এই থিওরিটা যদি আরও একটু ব্যবহার করতে চান, আমার চ্যানেলে ভিডিও আসতে একটু দেখে নেন। জটিল কিছু না, তবে এখন আপনারা ব্যবহার করলে জটিলই মনে হবে। এই যে হ্যাঁ, কাটাকাটি অনেক কিছু করা জটিল। তবে এইভাবে যদি কোনো লোগো বা কোনো মানুষ যাই বলেন, সেটা তৈরি করা হইলে সেটা দেখতে সুন্দর লাগে। আর এইটা এখন না, এটা হচ্ছে শতাব্দী থেকে চলে আসছে, শতাব্দী থেকে। একটা বিল্ডিংও এই রেশিও ব্যবহার করা হয়। বিল্ডিং, এই যে বিল্ডিংয়ের সিঁড়ি দেখছেন, সিঁড়ি, এই দেখেন শামুক, এই গড থিওরি বলা হয়। এই জন্য এটাকে গড থিওরি। এটা আবিষ্কারক আল্লাহ, কিন্তু মানুষ খুঁজে বের করছে। খুঁজে বের করছে হচ্ছে একটু, এই যে এখানে গেলেই পড়াশোনা পাবেন। ফিবোনাক্কি, এই যে ভদ্রলোক, এই ফিবোনাক্কি সিকোয়েন্স নিয়ে উনি পড়াশোনা করছে। এটা আপনারা পড়ছেন, 9-10-এ ফিবোনাক্কি সিরিজ ছিল। মানে একটা রেশিও মেনটেন করতে করতে যেতে যেতে দেখা গেছে যে একটা পর্যায়ে যাওয়ার পরে ওইটা সেম ভ্যালু আসে, ওইটা অসীম, যাই নেন ওটা সেম ভ্যালু। তো ওইখানেই সেই ভ্যালুটা আটকে দেওয়া হয়, সেটা হচ্ছে এটা 1.618। তো ওইটা আমি আমার ওইখানে ম্যাথ ট্যাথ ক্যালকুলেশন করে দেখাইছি। যদি চান পড়াশোনা করতে, ওইখান থেকে দেখলেই হবে, 10 মিনিট একটা ভিডিও। জ্যামিতিক, ম্যাথমেটিক্যাল, এই যে ম্যাথমেটিক্যাল, ওটা আমি ইকুয়েশন করে দেখাইছি। তো যাই হোক, ওগুলাই না যাই। তো এই রেশিওটা মানলে আমাদের কী হয়, ডিজাইনগুলো সুন্দর হয়। এটা আপনি আমি না, এটা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো টাইপের কাজে এই রেশিওটা ফলো করলে সুন্দর হয়। তো এটা কেমনি কী ফলো করবেন, সেটার ওই যে থিওরি আছে, যেরকম আমি দেখাই দিয়েছি, পড়াশোনা চাইলে করতে পারেন। তো এখন সেই থিওরি করার পরে আমাদের কিছু কাটাকাটির প্রয়োজন হয়। হ্যাঁ, সেই কাটাকাটি করতে গেলে আমাদের যেই জিনিসগুলো দরকার হয়, সেই জিনিসগুলো আমরা সেই বিল্ডার টুলস দিয়ে ভালো করে আউটপুট পেতে পারি। ঠিক আছে, তো চলেন। হ্যাঁ, না এরকম আচ্ছা, আমরা গুগল ক্রোম সবচাইতে ব্যয়বহুল একটা কি বলে ব্রাউজার, মানে র্যাম আমাদের যা আছে সব খায় ফেলে, এরকম না? এইটা আমরা এখন বানাবো। তো বানানোর ক্ষেত্রে কিছু জটিলতা আমাদের ফেস করতে হবে, সেটা আমরা ওভারকাম করব এই সেই বিল্ডার টুলস দিয়ে। তো পাথফাইন্ডার টুলসের কাজ কি আমরা বুঝছি।
এবার শেপ বিল্ডারের বেসিকটা বুঝিয়ে তারপরে আউটপুট বাইর করব। তো এই দুইটা কাজকে জয়েন করবে। এই জয়েনের কাজ আমরা করছিলাম পাথফাইন্ডারের ইউনিট দিয়ে, তাই তো বললাম না? তো খেয়াল করেন, দেখেন ইউনিট দিয়ে যেই কাজটা আমরা করতে পারি সেই কাজটা যদি আবার অন্য টুলস দিয়ে করতে পারি তাহলে ওই টুলসটা কেন দিল না? এই টুলসটার অনেক কারণ আছে। দেখেন আমার মনে হচ্ছে এই দুইটা আমি জয়েন করব। শেপ বিল্ডার টুলসে নিয়ে দুইটাকে সিলেক্ট করা অবস্থায় জাস্ট মাঝখানে এসে টান দিলাম, জয়েন হয়ে গেছে না? বুঝছেন? জয়েন হয়ে গেছে না? আবার যাই, জয়েন হয়ে গেছে। হ্যাঁ, আপনার মনে হইলো এইটাকে বাদ দিবেন, ক্লিক করলে জয়েন করতে পারলাম, কিন্তু মনে হইলো বাদ দিবেন, তাহলে অল্টার ধরে ক্লিক করেন, বাদ। আবার মনে হলো এইটা, অল্টার ধরে ক্লিক, বাদ। আর একটা কালার দিবেন, ধরেন এইটাকে, এটা কালার। আর একটা কালার দিবেন, ধরেন এইটাকে। এই যে ছোট্ট কয়েকটা কাজ করছে, এই কাজটা কি পাথফাইন্ডার দিয়ে করা যায় একই সাথে? পাথফাইন্ডার একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে, সময় লাগবে কাজ করা, হ্যাঁ। এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার উপর কাজ করা হয়েছে। হ্যাঁ। তাহলে সেরে যদি টান দিই জয়েন, যদি হচ্ছে অল্টার ধরে টান দিই তাহলে যেই পয়েন্টগুলো আছে সেগুলো কি মাইনাস, এই তো। তো দুইটা শেপের মধ্যে এটা ইজি লাগতেছে, কিন্তু দুইটা না হয় যদি অন্য কিছু হয়, দেখেন বুঝলেন? এই তো আমি চাচ্ছি মাঝখানের এইটুকু রাখতে। হ্যাঁ, তো আমার এইটুকু আলটিমেটলি ডিভাইড করে কি বাদ দিতে হবে, তাই তো? তাহলে দেখেন প্রথমে ডিভাইড, আনগ্রুপ, বাইরে ক্লিক, ডিসিলেক্ট, সিলেক্ট, ডিলেট, সিলেক্ট, ডিলেট, সিলেক্ট, ডিলেট। কতগুলো স্টেপ, অনেকগুলো স্টেপ। কিন্তু সেম কাজটা যদি আমি শেপ বিল্ডার টুলস দিয়ে করি, বাদ দিতে হবে কি এগুলো? ওকে, তাহলে সিলেক্ট করে গেলাম শেপ বিল্ডার টুলসে। তো জয়েনের জন্য হচ্ছে আমরা কি করব? জাস্ট নর্মাল টান। আর বাদ দেওয়ার জন্য তাহলে বাদ দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? এখন যদি মনে হয় কালার, তাহলে যেই কালার নেন ক্লিক, সেই কালার চলে আসতেছে। তাহলে কি আরও সহজ না? কিচ্ছু করতে হচ্ছে না, প্যারাটা একটু হলেও কমছে না? স্যার ডিভাইডার আমরা যেরকম ওই যে সাইডটা নিয়ে একটু সরাই দিতেছিলাম, এটা দিয়ে ওটা করা যাবে? সরাই দিতেছিলাম, যেমন সাইডগুলো গ্যাপ করে দিতেছিলাম। হ্যাঁ যাবে তো। আপনি তাইলে হচ্ছে জাস্ট ক্লিক করে দেন বাইরে ক্লিক করবেন, ডিসিলেট হবে, তারপর টেনে টেনে যেমন এই যে এটা এখন টেনে এইভাবে করেন। মানে আনগ্রুপের কোনো ঝামেলাই করতে হবে না, এখানে একটু ঝামেলাটা কমছে, বুঝতে পারছি? তারপর তো এই যেটা করবো তাইলে বুঝতে পারবেন যে আসলেই লাগবে। বুঝছেন বিষয়টা আরে ভাই? ওকে, তাহলে এখন বলেন তো সহজ কোনটা হইলো? শেপ বিল্ডার টুলসটা না? কিন্তু এটা লাগবে সঙ্গে। তাহলে এবার এইটা তৈরি করবো, বলেন আমারে, বলেন ইনস্ট্রাকশন দেন, আমি তৈরি করি। ইনস্ট্রাকশন দেন। প্রথমে একটা বৃত্ত নেব, তাই না? প্রথমে কিন্তু এই বড় বৃত্তটা চিন্তা করে নিতে হবে। এই তিনটা কালার পরে চিন্তা করেন। এটা একটা বড় বৃত্ত না? তাহলে প্রথমে বড় বৃত্ত, তাহলে যে কোনো একটা কালার আগে দিলাম। তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তারপর ছোট হবে, এটা সাদা না, এখানে স্ট্রোক দেওয়া যাবে না, কাটাকাটি তো। তাহলে সাদাটা গেল, তারপর আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তারপরে ছোট করে দিলাম। প্রধান ভাই বুঝতেছেন না? আওয়াজ দিচ্ছেন না যে? তাহলে থাক, তাহলে স্টেপ শেষ। এই তো, এরপরে এই যে টুকরোগুলো, হ্যাঁ, তাহলে আমরা যদি একটা বৃত্তকে এরকম তিনটা টুকরো করতে চাই তাহলে আমার তিনটে লাইন লাগবে, বা তিনটা কোনো না কোনো শেপ লাগবে, তো। তাহলে একটা লাইন নিচ্ছি, লাইনটা আসতে হবে এইখান থেকে, শিপ ধরে বাইরে যাচ্ছি, বোঝার জন্য একটা কালার দিয়ে দিচ্ছে। কন্ট্রোল ওয়াই দিলে যেন কি হয়, আউটলাইন করে দেখতে হবে, কারণ আমি যে টান দিচ্ছি এটা যদি এরকম থাকে, থাকতেই তো পারে, এই জন্য কন্ট্রোল ওয়াই দিলাম। কারণ অনেক সময় যে মোটা থাকে তো একটু এই পাশে গেলেই মনে হয় যেন মিলে গেছে, কিন্তু কন্ট্রোল ওয়াই দিলে এক্স্যাক্টলি বোঝা যায়, একটা দাগ থাকে তো। বুঝতে পারছি না? এখন এইটাকে সিলেক্ট করে রোটেট টুলসে যাচ্ছি, রোটেটের ব্যবহার তো পারি। সেন্টার কোথায়?
সেন্টার না পাইলে কন্ট্রোল ওয়াই দিব, তাহলে সেন্টার যার নামে থাকলেও দেখাবে, তাই না? তাহলে অল্টার ধরবো না, 360 ডিগ্রি স্ল্যাশ 3 একটা কপি করবেন না, কন্ট্রোল ডি দিলে কী হবে, কন্ট্রোল ওয়াই আবার, তাহলে 3টা লাইন হয়েছে। এটা খেয়াল করেন তো, এইটা কাইটা গেলে এবার কালার দেওয়া যাবে, যাবে না? এইবার হচ্ছে টুইস্ট। এখন আপনারা অনেকেই বলতে পারেন এই কাজটা তো হচ্ছে পাথফাইন্ডার টুলসে করা যায়, যাবে না। আমি সব ধরছি না একসাথে সিলেক্ট। এখন যদি আমি পাথফাইন্ডার দিয়ে কাজ করি, ও কিন্তু আগে পরে কোনোটা কাজ করবে না, ও সব একসাথে করবে। তাহলে এবার বুঝেন, আমি এইটাকে সরাই দিই, লাইনটা কি পুরো বৃত্তটাকে কভার করছে? তাহলে কাটবে কোন জায়গায়? কাটতে পারবে? তাহলে পাথফাইন্ডার এই জায়গায় কাজ করবে, এই জায়গায়ও লিমিটেশন। এইবার সিলেক্ট করলাম, তাহলে শেপ বিল্ডার টুলস দিয়ে আমি কি বলতে পারি না যে কোনটা আগে কোনটা পরে কোনটা কি, এরকম বলে দিতে পারি না হাত দিয়ে? তাহলে আমি যাচ্ছি শেপ বিল্ডার টুলসে। তো প্রথমে আমি ক্লিক করবো এখানে, তারপরে ক্লিক এখানে, দুইটাকে আমি কেটে দিলাম, ঠিক আছে? তারপরে দেখেন তো এনে ক্লিক করলে কি এটা ধরে? ধরে, এটা ধরে। কত সহজ না? কিন্তু আপনি যদি পাথফাইন্ডার টুলস দিয়ে এটা ধরতে চান, সারা জীবন ধরে গুদাগুদি করেন, হবে না। আগে মাঝখানেরটা ক্লিক করছি, করার কারণে এই মাঝখানের অংশটুকু এইখান থেকে ভাগ হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, এর জন্য লাইনটা ধরছে, আদারওয়াইজ ধরতো না। আগেই যদি আপনি এনে ক্লিক করেন, আমি তো আবার দেখেন, আমি দেখাই, এই জায়গায় ছিল না, এই তো এইটা এখানে থাকবে, তাই না? এখন আমি শেপ বিল্ডার টুলসে যাচ্ছি। এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে শেপ বিল্ডার টুলস দিয়ে, এই যে এখানে আমাদের পাত আছে না, পাত দিয়ে কি আমরা এই শেপটার এই শেপটাকে আলাদা করতেছি না? এটা শেপ বিল্ডার টুলস দিয়ে বলা যায়, বা মানে বলা হচ্ছে। এইটা দিয়ে যদি করি, সাপোজ এই ডিভাইড দিলাম আনগ্রুপ, এখন যদিও শেপ বিল্ডার টুলস দিয়ে ধরছে, এই জন্য এটা ধরছে, হ্যাঁ, কিন্তু শেপ বিল্ডার টুলস দিয়ে এই পাথফাইন্ডার দিয়ে এই ডিভাইড টুলস দিয়ে এটা ধরে না, হ্যাঁ, শেপ বিল্ডার টুলস দিয়ে ধরে। কারণ শেপ বিল্ডার টুলস দিয়ে আগেই আমি বলে দিচ্ছি যে আমি কোনটায় কাজ করবে কেমনি, হ্যাঁ। তো স্টেপটা হচ্ছে আপনি আগে এইটা ধরবেন, ধরলে হবে কি, এই যে টুলসটা মানে শেপটা, এই শেপটা কাটলাম না, এই শেপটা আসলে আমাদের এই শেপটা থেকে কেটে গেছে, দেখছেন ওই যে। তাইলে এইবার দেখেন, এটা যখন কেটে গেল, তাইলে এই শেপটা কি আর এইখানে যা আছে দরকার নাই তো, বুঝতে পারছেন না? তাইলে আমার লাইন এই পর্যন্ত পাইছে, এইটার কোনো ধারধারি না, বুঝছেন বিষয়টা? তো এরকম আরো অসংখ্য জায়গা আছে, এই যে টুলসগুলো বা এই যে কাজগুলো আমরা করতেছি না, এই কাজগুলো যখন আমরা করব তখন মাস্ট বি আমাদের শেপ বিল্ডার টুলস ব্যবহার করতে হবে। এইরকম একটা বৃত্ত, যাই হোক, এই বৃত্তগুলো তো আর আমি এখন আন্দাজ করে নিতে পারবো না, কারণ এগুলো তো হচ্ছে আমাদের ওই যে গোল্ডেন রেশিওর থিওরি মেনে আসবে এই বৃত্তগুলো, হ্যাঁ। এই একটা বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তটা এইটাকে টাচ করবে, এই যে এটা, তারপর আরেকটা বৃত্ত থাকবে যেটা এটাকে টাচ করবে। আর এই বৃত্তগুলো আন্দাজ করে নেওয়া যাবে না, এটা হচ্ছে গোল্ডেন রেশিওর মান অনুযায়ী আসবে। স্ট্যান্ডার্ড হয়েছে 1.618, ওই 1.618 দিয়ে গুণ দিবেন, এই যে, না বেশি কিছু না সাইবুর ভাই, এই যে এটাকে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, ট্রান্সফর্ম টুলসে গেলাম, এটাকে এখান থেকে লিঙ্ক করে এই যে মান আছে সেই মানে এখানে মাল্টিপ্লাই দিব, গুণ দিবে কত, 1.618, এই যে দেখছেন। এরপর আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অফিসে মানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এখানে আবার যাব, আবার এবার গুণ দিব, মান কত, 1.618, এই যে আবার বড় হচ্ছে। তো এইভাবে একটার পর আরেকটা শেপ যে ব্যালেন্স রেখে অনুপাত রেখে বড় হয় ছোট হয়, এইটাই হচ্ছে ওই যে 1.618 ফিবোনাকি বের করছে। আর এই থিওরিটা আসছে দেখেন তো, এটা পানির ঢেউ না, কখনো দেখছেন পানির ঢেউ? খেয়াল করবেন, এই যে পানির ঢেউ একটা থেকে এত দূরত্বে কেমনে কি যায়, আস্তে আস্তে যে যাচ্ছে, হ্যাঁ সেটাই।
এটার আরও অনেক আছে, এই তো এটাকে আবার গুণ দিতে হয়, মানে সেম। এটা থিওরিটা হচ্ছে 1:1 এর দুইটা শেপ অলওয়েজ তৃতীয় বস্তুকে তৈরি করে, বুঝলেন না? এটা হচ্ছে 1:1 একটা শেপ, 1:1 না, দৈর্ঘ্য বস্তু সমান না? তো এটাকে কপি করলাম, তাইলে একই মাপের দুইটা বস্তু হইল, তো একই মাপের দুইটা বস্তু তৃতীয় বস্তুটাকে তৈরি করে। তৃতীয় বস্তুর এই যে তৃতীয় বস্তু দেখছেন, কিন্তু শিপ ধরে, শিপ না ধরে তো আপনি যে কোনো ইচ্ছে যাইতে পারেন। যখন শিপ ধরবেন তখন এই দেখেন একটা জায়গায় এসে ওর সাথে ওর কি ছেদ হয়ে যায় না, সিলেক্ট করে তৈরি করে দেখেন এই দুইটা নিলাম, এইখান থেকে আমি তৈরি করবো। হ্যাঁ, এটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে বৃত্তটা এই শেপটা তৈরি করতেছি। শিপ ধরে যখন করব তখন একটা জায়গায় এসে মিলে যাবে, ওর মিলে গেল না? এই যে মিলে যে যায়, যদি অ্যাব্রো থ্যাব্রো হয়ে যায় সেটা আপনার দোষ, কিন্তু যদি মিলে যায় তাহলে দেখবেন এই বস্তুটার মাপ হচ্ছে স্কোয়ার। দুইটা শেপ সমান। নিচে দিলেও স্যার ওইভাবে মনে হয়। হ্যাঁ, এখন এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আমরা বৃত্ত তৈরি করব। এই বৃত্তর যে রেশিও এটাই হচ্ছে কি, ওই যে আমি যে একটু আগে বের করলাম 1.618 সেটা। ওই যে এটা একটু বেশি হয়ে গেছে, বেশি হলে হবে না, বেশি হলেই বুঝবেন যে এটা ভুল আছে। এই যে যদি না মিলে যায় তাহলে বুঝবেন ভুল আছে, ঠিক আছে? এইভাবে এইভাবে হইতে হইতে এই যে এরকম আসে, এমন হয়ে গেল কেন? এই যে বুঝতে পারছো, এইভাবে আসে। আর একটা আছে অর্ধেক আসে, এই যে এটা আসে, এটা হচ্ছে আর্ক টুলস দিয়ে করা হয়। এই যে আর্ক টুলস, তো আমার চ্যানেলে একদম ডিটেলস ঠান্ডা মাথায় আছে, তো দেখে নিন। এটা আপনাদের প্রফেশনাল হইতে আরো হেল্প করবে। কি জানতেছেন ম্যাডাম? আর্ক তো আলটিমেটলি এটা ঘুরতে ঘুরতে যে শামুকের মতো চলে আসবে। এরপরে আবার এইটাকে সিলেক্ট করে এইটাকে এইভাবে করতে হবে, করে আরেকটা শেপ তৈরি করতে হবে এইভাবে, দেন আবার এখানে একটা বৃত্ত হবে। তো এখন একবার চিন্তা করেন, এই যে আমি যে প্রসেসটা করতেছি এইটা কি কোথাও শেষ হবে? আনলিমিটেড। আনলিমিটেড না? তাহলে আনলিমিটেড যদি কোনো কাজ হয় সেটার তো আসলে আউটপুট বা রেজাল্ট একটা ধরতে হবে, ধরে কাজ করতে হবে না? তো একটা রেজাল্ট দেখা গেছে যে আলটিমেটলি অ্যাগেইন রিপিট হচ্ছে, ওই রিপিট যে মানটা সেটাই হচ্ছে 1.618। এটা ম্যাথমেটিক্যাল করতে করতে দুইটা বস্তু যোগ করে তৃতীয় বস্তু, আবার দুইটা বস্তু যোগ করে তৃতীয় বস্তু, এভাবে করতে করতে একটা মান পাইছে। ওই মানটাকে ধরেই একটা শেপ তৈরি করতে হয়, এই শেপটা হচ্ছে রেশিও ঠিক প্রপোর্শন। এটা অনেক পড়াশোনা আছে। তাহলে হচ্ছে শেপ বিল্ডার টুলসের কাজ বুঝতে পারছেন না? তো আমার কাছে মনে হয় অ্যাপেলের লোগোটার খাঁচাটা আছে, খাঁচা মানে খাঁচা, এই যে এটাকে খাঁচা বলতেছি আমরা। হ্যাঁ, এটা আমার কাছে আছে মনে হয়। আমি যদি আপনাদেরকে দেখি দিয়ে দিতে পারি তাহলে আপনার বাসায় যেয়ে একটু কেটে মেটে নিতে পারবেন। আচ্ছা ভাই, নাম্বারগুলো নাম্বার হচ্ছে এই যে 1 হচ্ছে 2, এই নাম্বারও বলে দিচ্ছি, আর আপনাদের এটা পড়াইতে হবে। 1 আর 1 কত হয়? 1 আর 1 2, তাই না? এই দেখেন এখানে 1 আর 1 হচ্ছে 2, তাহলে 1 আর 1 2, তাহলে পরবর্তী শেপটা হবে কি? পরবর্তী শেপটার মান হবে কি? 2। পরবর্তী শেপটার মান 2, তাহলে 2 আর 1 কত? পরবর্তী শেপটার মান এইরকম করে এই যে এখানে আছে দেখছেন শেপগুলো। এখন এই যে 3 নম্বর বৃত্তর সাইজ এটাকে আমি হচ্ছে অনুমান করে নিতে পারবো। সাপোজ আমি অনুমান করতেছি যে আমার 1 নম্বর বৃত্তর সাইজ এইটা, তারপর আমি অনুমান করতেছি আমার 2 নম্বর বৃত্তর সাইজ হচ্ছে এইটা, 3 নম্বর অনুমান করতেছি এইটা। কিন্তু এই যে অনুমান করতেছি এর কোনো গ্যারান্টি বা এর কোনো প্রুভেন মান আছে? অনুমান তো করা যাবে না, একটা রেশিও বা প্রপোর্শন মেনটেন করতে হবে। সেটা আমি বের করি না, ওটা ওই বিজ্ঞানী বের করে গেছে। ওইটাই মান হচ্ছে 1.618।
ওইটা দিয়ে যদি গুণ দেন তাইলে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে যাওয়া দরকার নেই, ওই মানটা আসছে, এখন ওই মানটা আপনি বিশ্বাস করতেছেন না কীভাবে আসছে, তাহলে আপনার বিশ্বাস করার দরকার নেই, তাহলে আপনি এই প্রসেসে আগান। তাহলে এই যে 1 আর 1 2, এইটা হচ্ছে 2, তাহলে 1 আর 2 ইকুয়াল টু 3, এইটা হচ্ছে 3, তাহলে আর আপনার মান গুণ দিতে হচ্ছে না, আপনি এমনি ফর্মুলার বাইরে বের করতে পারতেছেন। তাহলে এখন এই যে 8 নাম্বার বৃত্তটা যে এত বড় সাইজ, এটা আমার আন্দাজ করার দরকার নেই, এটা ওরাই বের করে দিবে। 3 নাম্বার বৃত্তটা কত হবে এটা ওরাই বের করে দিবে। এই যে দেখেন, এই যে দেখছেন। তো এখন যদি আপনি ছোট করে কাজ করেন তাহলে রেজাল্ট পাবেন। এই যেমন এটা দেখেন, এটারে যদি এখানে আনেন তাহলে আপনি 3 নাম্বার পাচ্ছেন না, বুঝছেন? এটা 3 নাম্বার, তাহলে 3 আর 2 কত? 5, এটা 5 নাম্বার। তাহলে এই শেপটা কত? 5 নাম্বার। তাহলে এই দেখেন, এটারে টাইনে আনি, 5 নাম্বারে কি বসে কিনা? বসে? আমি তো আর আন্দাজ করে এগুলো বসাইতে পারবো না, এগুলো বসাবে থিওরি। এতগুলো 8 থাকার মানে হচ্ছে 8 শেপটা মানে 8 না, আপনার কোনো কোনো জায়গায় দেখবেন 3ও বেশি বসে, যেখানে আপনার মিলাইতে যেটা লাগে। এখন এইখানে 8 দ্বারা বেশি মিলাইছে, এই যে 8 শেপগুলো দ্বারা বেশি মিলছে, 5 নাম্বারটা আবার এইখানে লাগছে, ঠিক আছে? আবার 1 নাম্বারটা এইখানে লাগছে, বুঝছেন বিষয়টা? আবার সবচাইতে বড় যেটা আছে দেখেন, এই যে সবচাইতে বড় যেটা, এটা কিন্তু আবার পুরো একটা ওই পুরো প্রসেসটা, এই যে প্রসেসটা, এই প্রসেসটা দিয়ে মিলাইছে। এই এখানে গেলে এটা আপনারা আসলে এখন এগুলা আসলেই মাথা খারাপ হয়ে যাবে, এখন আপাতত জানেন না। গোল্ডেন রেশিও দিয়ে আর্কিটেক্ট ডিজাইনের কাজ করে, লোগো ডিজাইনের কাজ করে, কোনো শেপ তৈরি করে বা হচ্ছে স্কেচ করে। এটা ঢুকবে না, এই জন্য তো আমি বলছি রাকিব ভাই কোশ্চেন করতেছে, আমি কোশ্চেনের উত্তর দিচ্ছি। না না না, আপনারা হচ্ছে আসলে যেটা আপনাদের নেওয়ার দরকার না সেটা নিয়েন না, তাইলেই হচ্ছে মাথায় প্রেশার নেবেন না যে এটা আমি নিচ্ছি না। মাথায় নিচ্ছেন, ব্রেনে হচ্ছে নিতে পারতেছেন না, আপনিও জোর করছেন, তাই হচ্ছে বোরিং বা প্রেশার হচ্ছে। আপনি নিয়েন না যে এটা রাকিব বের করছেন, রাকিব বের নেক, আমি নিই না। আমরা তো জানি যে চিনি না, শেপগুলো চিনি না। সবচাইতে বেশি হচ্ছে লোগো ডিজাইন, এটা বেশি ব্যবহার করা হয়। এবার জাস্ট আমি একটা জিনিস দেখে দেন, এই যে এটা, হ্যাঁ করবো, এই যে এটা কীভাবে করছি বুঝছি না, মানে আমি এটা কেন পরে দেখাইলাম, কারণ আশা করি পাথফাইন্ডারের পরে এইটা আর বুঝতে সমস্যা নাই। এটা জাস্ট যেখানে অ্যাড করতে হবে নর্মাল টান দিয়ে কি অ্যাড করে দিবেন, আর ডিলেট করতে হলে তাহলে কি ডিলেট, অল্টার ধরে ডিলেট, ওয়েট আর 2 মিনিট, তারপরে যাচ্ছি সার্কেল লোগো ডিজাইন, আর 2 মিনিট তারপরে যাচ্ছি সার্কেল লোগো ডিজাইন। হ্যাঁ ওয়েট একটা মিনিট, এই যে আমিও তো আপনাদের জন্য আসি। আমি যেটা আপনাদের বানায় দেখাইতে চাচ্ছিলাম ওই এটা দিয়ে, সেটা একটু দেখাচ্ছি। তারপর ওয়েট একটু আমাকে এটা মনে হয়, এটা একটা বৃত্ত নিলাম সাপোজ এভাবে, এখন আমার একটু জাস্ট বলেন, এই যে এইখানে একটা টুকরো আছে না, গ্রেডিয়েন্ট দাও, এটা বাদ দাও, এটা একটা টুকরো না, এটা একটা টুকরো, 1 2 3, এইটা কেমনে করবেন? না ওই গোল্ডেন রেশিওর কথা আইনি নেন এখন আপাতত। না এটা তো লাইন ছিল, মানে স্ট্রেট লাইন ছিল, এটা তো স্ট্রেট লাইন না। তাহলে আপনাদের কাছে কোশ্চেন রইলো, এটা আমারে সলভ করে দেবেন, এই কার মাথায় কি ধরে।
পেন টুল ছাড়া বৃত্ত দিয়েই করা যাবে, কিচ্ছু নেওয়া লাগবে না, বৃত্ত দিয়েই করা যাবে, একের অধিক বৃত্ত দিয়েই করা যাবে। মাথায় আনেন, ব্রেক দিয়ে এসে করি নাকি, মাথায় আনেন। বৃত্ত এখানে হচ্ছে 3-4টা বৃত্ত হইলেই হবে, আর কিছু লাগবে না, কোনো লাইন টেন কিচ্ছু লাগবে না, বৃত্ত দিয়েই করা যাবে। বৃত্ত দিয়েই এই শেপ বিল্ডার টুলস দিয়েই করা যাবে। জাস্ট এক্সট্রা অংশগুলো আমরা ফেলে দিব, বাইরের অংশগুলো জয়েন করে দিব, বৃত্ত দিয়েই করা যাবে। জাস্ট মাথায় আনেন, বৃত্ত মাঝখানে ভালোতে কাটে দিবে। হ্যাঁ রাইট, 3-4টে বৃত্ত নিলেই এরকম আসবে। আচ্ছা তাহলে ব্রেকের পরে, অনেকে হচ্ছে লোড হয়ে যাবে, ব্রেকের পরে এসে করবে। হ্যাঁ তাহলে ঠিক আছে, ব্রেকের পরে এসে করি। আমাদের আগের ক্লাস যা যা গেছে, এখন যেই টপিকগুলো আসতেছে এগুলো প্রফেশনালি কাজের জন্য ব্যবহার করতে হবে। আমরা এই দুইটা সাইট সবসময় বেশি ব্যবহার করব সিম্বলের জন্য। এর আগে মনে হয় বলছি না, ফ্ল্যাট আইকন। এই ফ্ল্যাট আইকন থেকে আপনাদের প্রয়োজন মতো যত ধরনের আইকন আছে এখন থেকে কালেক্ট করবেন। বিজনেস কার্ড যে ডিজাইনটা আছে সেখানে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার এগুলো লাগবে। এখন সেখানে আপনারা একজন এক সাইজের, ধরেন গুগল থেকে ডাউনলোড করুন, এক এক সাইজ না, বাট এখান থেকে যখন ডাউনলোড করবেন তখন কিন্তু সাইজ দিয়েও ডাউনলোড করার অপশন আছে, দেখছেন? বুঝতে পারতেছেন? ডাউনলোড করে সব কিছু এইভাবে করতে পারবেন। এখানে দেখেন পিএনজি আছে, এসবিজি আছে, অ্যান্ড্রয়েড আছে, আইওএস। তো অ্যান্ড্রয়েড আইওএস হচ্ছে মোবাইল ডেভেলপমেন্টের সময় যে আইকনগুলো লাগে, আমাদের লাগবে এক্স্যাক্টলি এইটা আর এইটা। হ্যাঁ না, তবে আমি বলবো যে হচ্ছে পিএনজি নিয়েন না। পিএনজি নিলে হবে কি, ওইটা ভেক্টর করতে হবে, ধরেন কালার চেঞ্জ দরকার হতে পারে, করা যাবে। ওই যে অটো ট্রেস করে ভাঙা দরকার আছে, আমরা সবসময় এসবিজিই নিই। এসবিজিটা হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। আমি দেখাই, এই যে ডাউনলোড করলাম, না আমি দেখাই, ডাউনলোড করতেছি কয়েকটা। আরিয়ান ভাই দেখেন, আমি কয়েকটা ডাউনলোড করে দেখেন এইখান থেকে কয়েকটা ডাউনলোড করি। এই যে এটা ডাউনলোড করলাম, হ্যাঁ এসবিজি করলাম। আর আরেকটা করলাম হচ্ছে ধরেন কোনটা, কারণ কি বলছেন, কই মেটা ও লাইটরুম, এই যে লাইটরুম, এইটা এইটা সহজ, এটা বাংলা সহজ হবে। তো আমি একটু জটিলটা নিই, জটিল এই যে এটা ভাঙি, এটা কয়েকটা আছে তো ফাঁকা, এটা একই কালার, এটা ভাঙি, এটা পিএনজি নিলাম একটা। আচ্ছা একটা পিএনজি ডাউনলোড করলাম, দুইটা হচ্ছে এসবিজি। এবার দেখেন পার্থক্যটা কি, কিন্তু আমাদের হচ্ছে যোগাযোগ রাখতে হবে এই সাইটটার সাথে। এটা কি পিএনজি, এইটা কি হচ্ছে এসবিজি, এই যে ডট এসবিজি। খেয়াল করেন, এটা যদি আমি ক্লিক করি, এই যে আমাদের যে ওয়েব আছে, ওয়েবে ওপেন হয়েছে না, বুঝছেন বিষয়টা? এবার এইখান থেকে এই যে কোডিং, এই কোডিংয়ে গিয়ে কোডিং চেঞ্জ করে দিলে ওইটা মানে আপডেট হবে, মানে কালার টালার কোথায় কি আছে, কিন্তু ওইটা আমাদের দরকার নাই। যাই হোক, এখন এইটা যদি আমরা ফটোশপে ইলাস্ট্রেটর ব্যবহার করতে চাই, তাহলে জাস্ট নর্মালি এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিব। দেখছেন আলাদা ওপেন হয়েছে না? এই দেখেন এটা কি না, এসবিজিটা হচ্ছে শেপ। এই দেখেন আমি আনলাম, আইনে এখন কি কালারটা চেঞ্জ করা যায়? কিন্তু যদি পিএনজিটা আনি, প্রথমে এমবেড, তারপর ইমেজ ট্রেস, এখন তো কালার দেওয়াই যাবে না, ইমেজ ট্রেস, তারপর এক্সপ্যান্ড, আনগ্রুপ, বাইরে ক্লিক, সাদাটারে ধরতে হবে, ডিলিট করতে হবে। কত প্যারা না? এখন এসবিজিটা কি? এসবিজির ফুল মিনিং হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স আর স্কেলেবল, দ্যাট মিনস টানাটানি করতে পারবেন, কোনো সমস্যা না, নষ্ট হবে না। এটা ভেক্টর এবং স্কেলেবল গ্রাফিক্স। পিএনজি হচ্ছে রাস্টার ইমেজ,
রাস্টার ইমেজ কিন্তু উইদাউট ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে জেপিজি ইমেজের চাইতে বেটার। কেন? কারণ এটা লসলেস। এটার নেচার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড নেই। এটার সুবিধা কি লসলেস, মানে আপনার যে ইমেজটা আপনি নিচ্ছেন সেটা যে হচ্ছে জেপিজির চাইতে ভিন্ন, সেটা কিভাবে ভিন্ন দেখেন, আমি দেখাই। দেখেন এখানে পিএনজি নেওয়ার দুইটা অপশন আছে, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 24। 8 বিট যখন নেই এটা লোড হোক। ও আমার তো পেজ এইটা না, পেজ তো হচ্ছে এইটা, এই জন্য সাদা দেখায়। এই সাপোজ এটা দিলাম। হ্যাঁ, এগুলো সিলি বিষয়গুলো আপনারা আরও ক্লিয়ার হবেন যদি কাজ করেন ডিটেলসে। এই 8 বিট নিলাম। হ্যাঁ, সো 8 বিট নেওয়ার ফলে আমার যে আউটপুটটা যা আসবে, এই যেগুলো আউটপুট যা আসবে বা সাইজ যা হবে, 24 বিট নেওয়ার ফলে আপনি দেখবেন সাইজও বাড়তেছে এবং আপনার যে আউটপুট আরও বেটার হচ্ছে। ঠিক আছে, তো এই যে এইগুলো না, এইগুলো হচ্ছে একটা ভার্সন। তো এই ভার্সনে আমরা যদি সেভ করি জেপিজির চাইতে কি হবে, লসলেস হবে, কম। মানে এই যে সেভ দিচ্ছি পিক্সেল লস হবে না, এটা পিএনজিতে লস কম হয়, জেপিজিতে বেশি হয়। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে সুবিধা। পরীক্ষায় এইটাই আসে যে ট্রান্সপারেন্ট, এটা অ্যান্সার নাই, অ্যান্সারটা হচ্ছে লসলেস। মেইন ডিফারেন্স হচ্ছে কি লসলেস। জেপিজি হচ্ছে লসি, পিএনজি হচ্ছে লসলেস। ওইটার নেচার হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে, এটার নেচার হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না। কিন্তু সুবিধা কি, ব্যাকগ্রাউন্ড থাকবে না, এটা সুবিধা না। এটা হচ্ছে লসলেস, এইটাও সুবিধা। আর এটা লসি, মানে এখানে পিক্সেল কম লস হয়, এখানে পিক্সেল বেশি লস। বুঝতে পারছেন? আর স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স তার মানে এটা এডিটেবল। ইলাস্ট্রেটর এডিটেবল না, ভেক্টর গ্রাফিক্স। আর স্কেলেবল মানে ওই যে বড় ছোট করেন, তো বড় ছোট করলে যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা ভেক্টর না, ভেক্টর। বুঝছেন? তো স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স এসভিজি। না, এসভিজি একটা ফরম্যাট, এটা এই ফরম্যাটে সেভ দিলে আপনি এই ফরম্যাটটা ওয়েব টেমপ্লেটে বা ওয়েব ফরম্যাট আকারে ব্যবহার করতে হবে। বুঝেন না বিষয়টা? ঠিক, এটা ক্লিক করলে কোথায় ওপেন হয়? ওয়েবে ওপেন হচ্ছে না। গ্রাফিক ডিজাইন কিন্তু কোডিংয়ের মাধ্যমে করা যায়, সেই কোডিংয়ের ফরম্যাটটা এসভিজি। কিন্তু এটার মধ্যে এই যে এলিমেন্ট বা অবজেক্টগুলো আছে এগুলো কোন ফরম্যাটের, পিএসডি নাকি ভেক্টরের, মানে এআই ভেক্টর গ্রাফিক্স, ভেক্টর। ফটোশপ তো ভেক্টর না, ফটোশপ রাস্টার না, এটা ভেক্টর। বুঝতে পারছেন? এই কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি ধরেন ওয়েব টেমপ্লেটের কাজে, ইউআইএর কাজে, এগুলো বেশি ব্যবহার করি। কেন? ধরেন আপনি একটা ওয়েবে একটা কোডিং করতেছেন, সেখানে তো কোডিংয়ের মাধ্যমে সব কিছু চেঞ্জ হয়। তো একটা লোগো করলেন বা এই আইকনটা করলাম, এখন এই আইকনটা আমার ছোটো বসাইতে হবে, তো এইটাকে আমি আবার ফটোশপে যাই সেভ করবো না, এইখানে কোডিং করলে যা আছে ডিজাইন তাই, ওখানে আমি সাইজটা বলে দিব 50 হোক 60 হোক, এখানে সেটা করা যাবে। আবার কালার, এখানে ব্ল্যাক আছে না, ওইখানে জাস্ট কালারের ওই ব্ল্যাকের জায়গায় ওইখানে রেড লিখে দিলে রেড হয়ে যাবে। কোডিংয়ের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা যায়। বুঝছেন? এটা হচ্ছে কোডিং ফরম্যাট বলতে পারেন আমরা। চাপ এগুলো না যায়, কই থেকে কই যাই। তো ফ্ল্যাট আইকন বুঝছি না, এখান থেকে ইন্ডিভিজুয়াল ডাউনলোড করবেন, আর এখান থেকে একটা প্যাক ডাউনলোড করবেন। এইভাবে সোশ্যাল মিডিয়া আইকন পিএসসি কি প্যাক যাবেন, এইখান থেকে দেখবেন অনেক আইকনের প্যাক আছে। এরকম একটা আইকনের প্যাক ডাউনলোড করবেন, আজীবন চালাবেন, আজীবন ব্যবহার করবেন। আর যদি স্পেসিফিক করে না পান, যেমন এই যে এটা ফ্রি পিকের, তাই না, এই যে দেখছেন ফ্রি পিক, এই যে ফ্রি পিক, তো যদি এরকম ফ্রি পিকের স্পেশালি ফ্রি পিক চান তাহলে এখানে লিখবেন ইন। ওকে, তাহলে ফ্রি পিকের যত ফাইল আছে ফ্রি সেগুলো আপনারা পাবেন। এগুলো সব ভেক্টর ফাইল, ভেক্টর। এই যে এখানে কি লেখা আছে, জেপিজিও আছে, ডাউনলোড দেবেন। ঠিক আছে, আবার ইমেজ টেস্টে যান কেন আপনি? আপনি এসবিজিতে যাবেন, আপনি এটা ইমেজ টেস্ট করবেন। এবার এটা টেস্ট করতে গেলে কি আরও খারাপ আসবে না রেজাল্ট? তো এইটা আপনি যে ডাউনলোড করে আমি দেখি যদি ডাউনলোড হয়, এখানে এই হইল
এই ডাউনলোড হয়েছে, খেয়াল করেন, এই ডাউনলোড হলো। এই দেখেন এটার মধ্যে ইমেজও আছে, জেপিজি না, এন্ড এটার ইমেজ টেস্ট করেন আপনি। আর আমার ইপিএস ফাইল এইটা, এই যে এখন যেটা আমি ব্যবহার করবো সেটা এই যে আনগ্রুপ করার পরে এই যে আপনারা একটা স্ক্রিপ্ট দিছি একসাথে সব আনগ্রুপ করে। এই দেখেন আমার ইন্ডিভিজুয়াল আনগ্রুপ করতে হবে না, আর ওইটা হচ্ছে একসাথে এক ক্লিকে সব আনগ্রুপ। তো ওই স্ক্রিপ্ট ব্যবহার করেন, দেখবেন কেমনে। এই দেন টিকটক বাইর করে লাইছি আনগ্রুপ। তো এখন এগুলো কি কালার চেঞ্জ করা যাবে? আনগ্রুপ করি, দেখেন তো রেডের জায়গায় আমি অন্য কিছু ব্যবহার করতে পারি কিনা। থেকে সম্ভব না। এতে একটা প্যাক ডাউনলোড করলে আজীবন চলবে না? আমি তো ডাউনলোড করেই ফেলছি ফ্রিতে, তা পাইতেছি ফ্রি, আবার আমি ইমেজ ট্রেস করতে যাবো কেন? এনে যেটা বলতে চাইছি, এই দুইটা প্যাক আপনারা ডাউনলোড করবেন, এই ওয়েবসাইটটা দেখবেন আর এইখান থেকে একটা প্যাক ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমাদের সময়ও গুগলের এত চল ছিল না অনেস্টলি। তো তখন আমরা কি করতাম? তখন আমরা এই যে সিম্বল লাইব্রেরি ব্যবহার করতাম। যখন ফটোশপ ইলাস্ট্রেটর আবিষ্কার হয়েছে তখন গুগলে এত চল ছিল না, কিন্তু তখন তো আমাদের ভিজিটিং কার্ড বিজনেস কার্ড লাগতো না, তখন আইকন লাগতো না, সিম্বল। তো তখন আমরা পেতাম কোথায়, খেয়াল করেন, কই গেলাম, উইন্ডো, সিম্বল একটা আছে কিন্তু সিম্বল, আর একটা কি ওই বুক আর বুক লাইব্রেরি। তো বুঝতেই পারতেছেন অনেক বুক পাইবেন লাইব্রেরিতে, সিম্বল অভাব আছে, 3D আরও কত কিছু আছে না, যে কোনো একটাই ক্লিক করব, ওপেন হলে হ্যাঁ ধরে টান দিবেন, বড় ছোট করবেন নিজের মতো, ঠিক আছে, যেটা লাগবে। না এগুলো ব্রাশে ছিল, আমি জানি। এই দেখেন কেক চলে আসছে, আতশবাজি চলে আসছে, হ্যাঁ না, এগুলো কিন্তু ব্রাশ না, এগুলো সিম্বল। এগুলো এই যে চার্ট কমিক টমিক লেখার জন্য, তারপরে দেখেন সিম্বল আছে, এটা হচ্ছে কমিউনিকেশনের সিম্বল, তাই না? আগের দিনের ওই যে আগের দিনের ফোনই তো রয়ে গেছে, বিষয়টা হলো ওইটাই। এই যে টাওয়ার, বুঝতে পারছেন বিষয়টা? তারপর হচ্ছে এই যে ডট, এগুলো আপনাদের অনেক লাগবে টি শার্ট ডিজাইনে, ব্যাকগ্রাউন্ডে এরকম ডট ব্যবহার করতে হবে জলছাপ আকারে, ঠিক আছে? হ্যাঁ হাতে আঁকছেন, এখানে আছে এই যে জুতা মোতা কি আছে লাগবে, ব্যাগ ট্যাগ সব আইকন আছে। ফ্লোরাল বা ফ্লোরিক ডিজাইন, এগুলো কি সব আইকন না? বুঝতে পারছেন? অভাব নেই। হ্যাঁ, তো আমাদের এখান থেকে সবচেয়ে বেশি যেটা লাগবে, সবচেয়ে বেশি ব্যবহার হবে ম্যাপ আইকনটা, বেশি সবচেয়ে ব্যবহার হবে। এখানে কিছু জিনিস আছে যেমন কন্ট্যাক্ট, ব্যবহার হবে। তারপর হচ্ছে ইমেল, হ্যাঁ এগুলো বেশি ব্যবহার হবে। তারপর হচ্ছে যে সামনে হচ্ছে বা এই স্থানটা ডিজেবল, হ্যাঁ ডিজেবল লোকদের জন্য স্থানটা। তারপর হচ্ছে যে রিসাইকেল, হ্যাঁ এটা রিসাইকেল না, দেন যেটা টান দেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া লাল, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ। এই যে এটা নিচে একটা শেপ আছে না, হ্যাঁ যাবে, আসতেছি। তো এই যে এইগুলো প্রথমে আমাদের বেশি ব্যবহার লাগবে কোনটা? ম্যাপ, মোবাইল। এই যে মোবাইলের মধ্যে দেখেন ডিফারেন্ট আছে, এই যে ইমেল আছে, ইমেল পাইছেন না? তারপর হচ্ছে এই যে এখানে ইমেল আছে, অ্যাড্রেস আছে, ঠিক আছে? তাহলে সেকেন্ড ম্যাপ, মোবাইল, আর একটা হচ্ছে ওয়েব আইকন। এই তিনটা বেশি ব্যবহার করতে এখানেও আছে, তবে এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে আর কি। হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ড ছাড়া, মানে আপনি যেভাবেই চান ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাও ব্যাকগ্রাউন্ড ছাড়া ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে এই তিনটা আপনাদের বেশি ব্যবহার করতে হবে। তাহলে এই তিনটা যদি ব্যবহার করেন তাহলে আবার ওই যে ওগুলো না আনলেও চলে, কিন্তু এখন যেহেতু আপডেট হয়েছে, অনেক ডিজাইনের আইকন লাগতে পারে না, সেগুলো এখান থেকে পাবো। বুঝছেন বিষয়টা? তাহলে এইখান থেকে আমরা পাবো।
এখন আসেন এগুলো আমরা চেঞ্জ বা পরিবর্তন কীভাবে করব, তাই না? এখন এই যে সিম্বলগুলো প্রত্যেকটা সিম্বলই হচ্ছে 3D, সরাসরি কালার নেবে না, একটা তো সরাসরি কালার নট অনলি 3D, এটা 3Dর মতো দেখাচ্ছে, এটা 3D বলা উচিত না, এটার একটা রিজন আছে কেন কালার চেঞ্জ হচ্ছে, এটার রিজন আছে। তো এটা পরিবর্তন করার জন্য দেখেন এখানে প্লাস চিহ্ন আছে মাঝখানে, দেখা যায় ডাবল ক্লিক করলে দেখেন কিছু একটা চলে আসছে না, কোনো কিছু পড়ার দরকার নেই, একটা অ্যাকশন ভার্ব আছে এডিট, তার মানে এডিট করার জন্য কোনো কিছু আছে না, ওকে দিলেই কি বোঝা যায়? রাজীব ভাই আবার বাইরে চলে আসলো, ঠিক আছে, সিলেক্ট, এই যে প্লাসে ডাবল ক্লিক, সিলেক্ট করলে ক্লাস আইকনটা চলে আসবে। হ্যাঁ ডাবল ক্লিক, প্রথম যখন আনলাম ওরা টাইনা যেই সাইজটা ছিল না ওই সাইজটাই বারবার ধরবে। আচ্ছা এটা তাহলে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই ইন্ডিভিজুয়াল পয়েন্টটাকে ধরেন, গ্রুপ আকার যেহেতু আছে, তারপর বাইরে ক্লিক, বুঝছেন বিষয়টা? এখন এটা তো ডাবল ক্লিক করে এডিট করতেছি, আপনি যদি চান যে এটাকে পার্মানেন্ট ভেঙে আলাদা করে ফেলবেন সেটাও পারবেন না, আনগ্রুপ না, আনগ্রুপ না, এটাকে সিলেক্ট করলে উপরের দিকে একটু দেখেন এইখানে কতগুলো অপশন আসছে, আসছে না? এখানে একটা আসছে, এটা হচ্ছে রিপ্লেস, কেন আমি না ভেঙে কাজ দেখাচ্ছি, যদি আমি না ভাঙি তাহলে আমি একটা সিম্বলকে রিপ্লেস করতাম, একই সিম্বল তিনটা না, তো আমি চাচ্ছি এখানে তিনটা ডিফারেন্ট সিম্বল, তো এটাকে সিলেক্ট করব, আপনার রিপ্লেসের এইখানে যদি সিম্বল না থাকে তাহলে ওই যে ব্রাশ লাইব্রেরি ওপেন করে এখানে টেনে আনবেন, ব্রাশ লাইব্রেরি ওইটা সিলেক্ট করলে এখানে চলে আসবে, এই দেখেন সিম্বল চলে আসে, দেখছেন? এখানে গেলে হবে ওপেন লাইব্রেরি ওয়েব, তো এখান থেকে যেটাকে ক্লিক করবেন সেটা ওখানে চলে আসছে না, দেখছেন? তাহলে এখানে যেহেতু আসছে এখানে কি পাইছেন, একই কথা। তাহলে এখন আমি এইটাকে সিলেক্ট করছি, এটাকে চাচ্ছি না আর একটা রিপ্লেস করতে, চলে আসছে। কালকে জসিম ভাইরে বলছিলাম যে এক একটা আইকনের সাইজ ঠিক করেন, এই যে এখন একরকম হলো, একরকম না, কেমনে করলাম, যে কোনো একটাকে নিলাম, যে কোনো একটাকে নিয়ে অল্টার ধরে কি কন্ট্রোল ডি, পরে কি সাইজটা বড় করবে। পরে কি করছি এটাকে রিপ্লেস করছি, তাহলে কি সাইজের কোনো ঝামেলা আছে? আছে, আসতেছে। তাহলে এখন আমি কেন হচ্ছে না ভেঙে কালারটা চেঞ্জ করতেছি, ভেঙে কালার চেঞ্জ করা যায়, তাহলে না ভেঙে কালার, শুধু কি না ভেঙে কালার চেঞ্জ করার জন্য কি ভাঙবো না? না, না ভাঙলে রিপ্লেস করা যাচ্ছে, কিন্তু যদি ভেঙে ফেলি, এই দেখেন লেখা আছে ব্রেক, হ্যাঁ রাইট ক্লিক করলেও এই ব্রেকের অপশন আছে, বা ব্রেক ভাঙা, সোজা কথা হচ্ছে এটা ভেঙে ফেলবো, এই দেখেন আনগ্রুপ, এখন আর আপনার ডাবল ক্লিক করার দরকার নেই, আনগ্রুপ যতটুকু করার দরকার করে ফেললেন, দেখছেন? আনগ্রুপ করার দরকার আছে, এখন এটার অল্টার ধরে কপি করবো, কন্ট্রোল ডি, এখন দেখেন উপরে সেই অপশন আছে, এটা ভেঙে ফেলার পর এটা নর্মাল শেপ হয়ে গেছে, এটার সিম্বল নাই, করলাম আবার গ্রুপ, আসছে একটা শেপরে নর্মাল যদি গ্রুপ করে এটা কি সিম্বল হয়? ওটা শেপ, ওইটাও রিপ্লেস হবে না, ওইটা শেপ, এই জন্যই সিম্বলটা আমি এই যে রিপ্লেস করে দেখালাম না, যদি ভাঙেন তাহলে এই সুবিধা পাচ্ছেন না, আর যদি না ভাঙেন তাহলে এখন আপনার যেটা মনে হবে সেটা আপনি ব্যবহার করুন। হ্যাঁ, আগে জাস্ট হচ্ছে এই যে এরকম সিম্বল নিয়ে আসবেন, ভাঙবেন না, যদি ভাঙেন, যেমন এইটার আমি ভাঙবো, এই যে এডিট সিম্বল, ব্রিক সিম্বল, এখানে অপশনগুলো আছে না, সো রাইট ক্লিক করলেও দেখবেন ভাঙার অপশন আসে, এখানে গেলেও ভাঙা যাবে, কিন্তু ওই যে আমরা ডাবল ক্লিক যে করতেছি এডিট করা যায়, হ্যাঁ এই যে এটাকে সিলেক্ট করে এই যে এডিট অপশন, এখান থেকে ওই একই কাজ এডিট করা যাবে,
কিন্তু যদি এটাকে না ভেঙে আমি চাই, এটাকে কিন্তু কি করতে পারি, রিপ্লেস রিপ্লেস করতে পারি, তাই না? বুঝতেছেন ব্যাপারটা? আশা করি বুঝতেছেন। এখন যদি আমি ভাঙি তাহলে কিন্তু এটা ফিক্সড হয়ে যাবে, তাই না? আনগ্রুপ দেখছেন এটার শেপ, আবার এটার মধ্যে আছে, এটার মধ্যে মনে হয় আছে। স্টক নষ্ট, অনেক কষ্ট করছে। তাহলে এখন সহজ কোনটা, রিপ্লেস করা না? আমার কাছে মনে হচ্ছে ভাই ভাঙার কোনো দরকার আছে? আমার কি লাগবে, কালার চেঞ্জ করা? ওকে, আমি এটাকে ডাবল ক্লিক করলে, ওকে করলে কালার কি চেঞ্জ করতে পারি না? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরলাম, কালার চেঞ্জ, এই তো। আবার বাইরে ক্লিক, চলে আসছে। তো এখন যদি পরবর্তীতে আমার মনে হয় আমি যে এটাকে চেঞ্জ করব, রিপ্লেস করব, তাহলে কি আমি রিপ্লেস করতে পারবো না? তাহলে আমার কি সহজ না বিষয়গুলো? করেন। এতক্ষণ আমরা কালার চেঞ্জের যে ব্যাপারটা দেখলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছি। এখন এই যে জিনিসটা, ওটা কি চেঞ্জ করা যাবে? সিম্পল বিষয়, এটা না বোঝার কি আছে? এনে ডাবল ক্লিক করলাম, এই আপনি যদি এইটারে সিলেক্ট করতে পারেন তাহলে এইটারে পারবেন না কেন? তাই তো। তাহলে করে দেখায় রিসিভারের এই না চাকরিটা না আলাদা করে। আপনার জিনিসটা আপনার ও ক্লিয়ার হয়ে গেল। ঠিকই আছে। আপনার না বুঝে হোমওয়ার্ক করলে ও কিন্তু যেটা বুঝে দিচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছি না? তাহলে ব্যবহার করবেন কোনটা? ম্যাপ, মোবাইল, ওই ভাই। আর বাকি যেগুলো আছে যেমন এই কেক মেক, এগুলো লাগবে। এই কেক এমন মানুষ খায়, এইগুলো খায়। আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন ফুল। চাইলে তো আসলে অনেক কিছুই দেখানো সম্ভব, কিন্তু আমাদের লিমিটেশনের জন্য আমরা সম্ভব পারি না। যেমন একটা ফুল নিলাম, ফুলটা সিলেট আছে না? এটা কি সিম্বল? স্প্রে। এখন আমি এই ফুলটা চাচ্ছি অনেকগুলো। স্প্রে যে কোনো সিম্বলই স্প্রে করতে পারবেন। এখানে ধানের সিম্বল আছে, ঘাসের আছে, এরকম সিম্বল করবেন, ঘাস চলে যাবে। এই তো সিম্বলটা বুঝছি না বিষয়টা? তাহলে হচ্ছে রিপ্লেস করার জন্য কি হচ্ছে সুবিধা পাচ্ছেন, নাকি ভেঙে হচ্ছে সুবিধা পাচ্ছেন? রিপ্লেসের সুবিধা পাচ্ছেন না? তাহলে আমি বলবো যে ভাঙার দরকার নেই, এডিট করবেন। ঠিক আছে? কই পাইলাম? কই পাইলাম? ঠিক আছে, সিম্বলে গেলে কি পাবো? না সিম্বল লাইব্রেরি। সিম্বলে গেলে একটা সিম্বল, মানে এখানে যে কয়টা থাকবে আপনার বাসায়, এই 4-5টা সিম্বল থাকবে। যাবো কোথায়? সিম্বল লাইব্রেরি। তাহলে আমরা প্রথমে হচ্ছে ম্যাপ ব্যবহার করব। ম্যাপটা, মোবাইল আর হচ্ছে ওয়েব আইকন, এইগুলো হচ্ছে আমাদের ওই যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলোর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? ওকে, এরপরে দেখেন যে টুলসটা আছে, এই টুলসটার নাম হচ্ছে গ্রাফ টুল। এগুলো হচ্ছে কোথায় ব্যবহার হয় বলেন তো? গ্রাফ টুলগুলো আপনার জনসংখ্যার ক্যালকুলেশন, কত রেশিও, এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনের অনেকগুলো কাজ আপনারা গ্রাফ টুল দিয়ে করতে পারবেন। তো এখন যেহেতু যুগ চেঞ্জ হচ্ছে, এই গ্রাফটা করার জন্য কিন্তু সরাসরি টুলস নেই। আছে? দেখেন তো ভালো করে, আছে? আছে এটা? নাই। এই গ্রাফটা, এগুলো কি ইনফোগ্রাফিক? গ্রাফ আসলে কি ইনফোগ্রাফিক ডিজাইন না? ওইখানে কি ইনফরমেশন থাকে না? হ্যাঁ, ইনফরমেশন থাকে না। কিন্তু একটু দেখেন তো, আমি তো গুগলে সার্চ দিলাম, এখানে যে ডিজাইন আছে, এই ডিজাইনে যা আছে তৈরি করার মধ্যে এখানে কোন টুলস আছে? তেমন কোনো টুলস। তো এগুলো আপডেট করতেছে। তো আমরা জাস্ট ইনফোগ্রাফিক বিষয়টা বুঝি। এটা হচ্ছে আমাদের যে ডিজাইনগুলো আছে, সেই ডিজাইনের আলোকে ইনফরমেশন বসানো প্রয়োজন হবে, ইনফরমেশন বসাইতে হবে। আরিয়ান ভাই, নেক্সটে কিন্তু এনে এসে বসাবো। হ্যাঁ, এনে আইনা বসাবো। এই যে এটা নিলাম, হ্যাঁ, কলাম গ্রাফ ড্র করলাম, চলে আসছে না? এখন এইটা তো হচ্ছে নর্মাল ডিজাইন, কিন্তু ডিজাইনে কত ইনফরমেশন আসবে সেটা কিন্তু আমার বসাইতে হবে। তো 1 2 3 4 5 6, এটা কি কলাম বলছি না? তো এই কলামে মান বসাইতে হবে।
মান বসাবেন, যত ইনফরমেশন দিয়ে দিবে। এখন এই কলামগুলো কোন কাজে ব্যবহার হয় সেটা তো বুঝতে হবে। স্টক এক্সচেঞ্জ, তারপর হচ্ছে কোনো কোম্পানির এই বছরের, হ্যাঁ এই যে জিনিসগুলো, এগুলো আপনার এখান থেকে বসাইছে। এই যে যেটা আসছে এটা এটা কিসের অংশ? এটা হচ্ছে এক্সেল, তাই না? এক্সেল মতো না, এক্সেল, ঠিক আছে। তো আমরা আসলে এইগুলো আসলে নিজেরা হয়তোবা প্রথম বুঝবো না, হ্যাঁ আস্তে আস্তে এগুলো চেঞ্জ পরে বুঝে ফেলবো, দেখছেন তো কোনটা মাপ, এটা একটা, এগুলো আস্তে আস্তে বুঝবো। এই একটা আছে, এটা মান দিতে হবে। এগুলো সব এডিটেবল, কালার টালার সব কিছু চেঞ্জ করা যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে এই পাই চার্ট আছে, এই পাই চার্টটা একটু বেশি লাগবে আপনাদের। এখানে যা আছে তার মধ্যে সবচেয়ে বেশি লাগবে পাই চার্টটা, এগুলোর দরকার হয় না আপনাদের, সবচেয়ে বেশি লাগবে পাই। এখানে ধরেন, হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। গুগল ডক ব্যবহার করেন কেউ? গুগল ডক, ডক, হ্যাঁ গুগলের যে প্রোডাক্টগুলো আছে না, আমরা নর্মালি ওয়ার্ড এক্সেল ব্যবহার করি না, গুগলে তো সেমই আছে। ওইখানে একটা গুগল ফর্ম তৈরি করে না, যে আপনারা যে ইনফরমেশন দেন দেখবেন অনলাইনে, রাইট। ধরেন আপনার একটা কোর্সে রেজিস্ট্রেশন করবেন, একটা গুগলের ডক বা ফর্ম দেয় না, সেই ফর্মের রেজাল্ট আলটিমেটলি এরকম আসে। কারণ সার্ভে করবেন, হ্যাঁ আপনার কিন্তু তখন ক্যালকুলেশন করার দরকার না, 100 মানুষের ডাটা তারা কোন রেজাল্ট দিছে আলটিমেটলি ওখানে দেখবেন 4টা অপশন থাকে, একটা এক্সেল, একটা হচ্ছে রেসপন্স, আর একটা হচ্ছে এই ইনফোগ্রাফিক রেজাল্ট। এখানে দেখবেন এরকম রেজাল্ট দিয়ে দেয় পার্সেন্টেজ অনুযায়ী। হ্যাঁ আপনি কোনো সার্ভে করেন যে আমি হচ্ছে বনশ্রীর মধ্যে কারা হচ্ছে পরিবেশ দূষণে বেশি ভুগতেছে, এরকম একটা ডাটা সার্ভে করেন, ওরা ইয়েস নো লিখবে, আপনি ওইখানে দেখবেন অলরেডি ডাটা ইনপুটে এরকম আসে। তো এটা হচ্ছে গ্র্যাফ টুল। হ্যাঁ ডাটা অ্যানালাইসিস, ঠিক আছে। তো এটা গেল। এরপর আসেন স্লাইস টুল। এখন যা দেখাচ্ছি এটা গ্রাফিক ডিজাইনের পার্ট, লেকিন হ্যাঁ এটা হচ্ছে বেশি ব্যবহার করে হচ্ছে ওয়েব ডেভেলপার। ধরেন আপনার কাছে একটা টেমপ্লেট আছে, হ্যাঁ টেমপ্লেটটার নির্দিষ্ট ক্ষুদ্র অংশ সেভ করতে হবে, তাহলে আপনি এখান থেকে একটা টুলস ব্যবহার করতে পারেন, যেই টুলসটার নাম হচ্ছে স্লাইস। আপনি হচ্ছে স্লাইস করবেন, যেমন এই টুকরাটা আমি সেভ করব, এটা একটা টুকরা। এই যে ইন্ডিভিজুয়াল যে টুকরোগুলো, এগুলোকে আবার সিলেক্ট করবেন স্লাইস সিলেকশন টুলস দিয়ে। আপনি যদি সেভ করতে চান যে আমি এটা সেভ করব, এটা সেভ করা যাবে। আপনি ডিফারেন্ট স্লাইসও সেভ করতে পারবেন। আলাদা বলতে স্লাইস সরাবেন, হ্যাঁ সব কিছুই করা যাবে, তো সব কিছুই করা যাবে। এই যে একটা হচ্ছে স্লাইস বানাবেন, এইটা দিয়ে স্লাইস সিলেক্ট করবেন, স্লাইসের মডিফাই করবেন স্লাইস সিলেকশন দিয়ে। আগে ধরেন এটা, হ্যাঁ রাইট এক্স্যাক্টলি পার্সপেক্টিভ টুলসের মতো। হ্যাঁ স্কোয়ারই হবে, অন্য কোনো কিছু হবে না। সব মডিফাই আপনি নিজের মতোই করতে পারবেন। এগুলো স্লাইস হয়ে গেছে না, দেন আমরা ফাইনালি সেভ দিতে পারবো। জেপিজি পিএনজি, এটা এইভাবে সেভ না দিয়ে আমরা এইভাবে সেভ দিই।
না, সেভটা হচ্ছে এখান থেকে না, সেটা তো আউটপুটের ভিতরে নাই। না না এটা সেভটা হচ্ছে আর একটা সিলেক্টেড সেভ স্লাইস। এটা তো আর্টবোর্ডের মধ্যে না, আর্টবোর্ড থেকে সেভ হবে না, এটা হচ্ছে সম্ভবত ডিফারেন্ট আছে। সরাসরি এখান থেকে সেভ দেওয়া যায় না, স্লাইস সেভ দেওয়ার অপশন আছে, দাঁড়া এই সম্ভবত এখান থেকেই ফাইল থেকে সেভ সিলেক্টেড স্লাইস, এই যে এটা, হ্যাঁ সেভ সিলেক্টেড স্লাইস, এখান থেকে সেভ দিতে হবে। এখান থেকে আপনি নিজের মতো করে সেভ দিন, গিফট না ফরম্যাট আসার কথা। ঠিক আছে, এখান থেকে সেভ দিয়ে দেবেন। হ্যাঁ ইলাস্ট্রেটর কি, বিজনেস কার্ডটা বানাইছি না, হ্যাঁ 3 আর 2 সেভ করতে গেছি, পরে সেভ করার পরে আপনি জেপিজি বা ইমেজ হলে দিছি, জুম করলে ব্লার হয়ে যায়। ব্লার তো হবেই। আপনি 2 ইঞ্চির একটা ইমেজকে যদি 10 ইঞ্চি করে জুম দেখেন, করছি তাতেই ব্লার। তাহলে এইখান থেকে সেভ দিবেন, কন্ট্রোল শিফট অল্টার এস, এইখানে যাবেন যে PNG 24 নেবেন আর ব্যাকগ্রাউন্ড পিছনে থাকবে। ঠিক আছে, আমি একসাথে 500 এনে শেষ করে দাঁড়ান, ওয়েট শেষ করে। ঠিক আছে, আজকে একটু দেখি বাসায় যে আপনারা যে কাজটা করবেন, আমাদের 10 মিনিট টাইম লাগবে, আপনাদের একটা কাজ দিবে স্পেশালি। বাসায় গিয়ে আপনারা যে জিনিসগুলো দেখবেন, আপনারা এইভাবে লিখবেন মেইনলি। এখান থেকে রেফারেন্স নেবেন যে আসলে কি কি তৈরি করছে তারা। যেমন এই একটা দেখেন, সিম্পল না বিষয়টা, একটা লম্বা লাইন না, একটা শেপ, এটা একটা গোলবৃত্ত ছিল, তার মাঝখানে পলিগন দিয়ে কেটে। প্রথমে হচ্ছে আপনি এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা শেপ ছিল, 3টাকে ধরে ইউনিট, আর তারপরে এখান থেকে কি ছিল, মাইনাস, পলিগন দিয়ে মাইনাস। এরকম অসংখ্য ডিজাইন আছে, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, এই যে এটা দেখাইছিলাম, এই যে এগুলো একটু দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে 4টা বৃত্ত। হ্যাঁ, যাই হোক, এটা দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা দেখাচ্ছি, এডিটাসের এই মাঝখানের পাতাটুকু কি, 2টা বৃত্তর মাঝখানেরটা ওই যে ইন্টারসেক্ট, তারপরে 3টা কি লাইন নিয়ে কি করে ডিভাইড করে দাও না। হ্যাঁ এই তো এক্স্যাক্টলি, শেপ বিল্ডার টুল ব্যবহার করো। এই যে এটা কেমনে বানাইছে, এইটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত দিয়ে হচ্ছে ওই যে শেপ বিল্ডার টুলস দিয়ে টাইনা দিয়েছে, যেমন এই যে এইভাবে টাইনা দেয়, তাই না? বুঝতে তো পারতেছেন আশা করি। এরপরে হচ্ছে আপনারা হচ্ছে সার্চ দিবেন, এই যে এখান থেকে বাসায় গিয়ে ক্রোম লোগোটা বানাইতে পারবেন না আশা করি। তাহলে এটা তো বানাবিনি, অবশ্যই পারবেন না? এইটা কি গ্রেডিয়েন্ট কালার না? এটাও গ্রেডিয়েন্ট, এগুলো সহজ। তারপর আসেন দারাজ, পারবেন না? আর পয়েন্টগুলো রাউন্ড কেমনে করবেন, সবগুলো সিলেক্ট করলে ডিরেক্ট সিলেকশন টুলসে গেলে অল্প একটু, তাই না? আচ্ছা দারাজের এই লোগোটার কথা চিন্তা করেন তো, এইটাই যে লাইন দিয়ে কাটাকাটি না, প্রথমে একটা ডি নিলাম। আচ্ছা এই ফন্টটার নাম কি বলতে পারেন? আমি দিছি এটা এডিটাসের ফন্ট, এডিটাস। আভান্টা ফন্ট এরকম, আভান্টা বা এটাই সম্ভবত এই ফন্টটা। হ্যাঁ আভান্টা আমি দিয়ে দিছি।
এরকম একটা ডি লিখে এই যে লাইন যদি নেন, এই একটা লাইন নিলাম, এই একটা ডি ছোট হাতের যদি আমরা লিখি, ছোট হাতের ডি, আর ফন্টটা তো আমি দিয়েই দিছি, আপনারা ফন্টটা এ দিয়েই, ফন্টটা অ্যাভানটাই সম্ভবত বা আবান্ডা এরকম সামথিং, ধরেন ওইটাই সেই ডি। হ্যাঁ, এখন এইটাকে কাটাকাটি করবেন। সো নর্মাল টেক্সট, নর্মাল যে লাইন আছে সেই লাইন দিয়ে কিন্তু ফন্টকে কাটাকাটি করা যাবে না। ফন্ট না তো ইয়ে করবো স্যার, ফন্টকে আমরা ওই আউট, এই তো ভেরি গুড। হ্যাঁ, এই যে ধরেন আমি লাইন নিলাম, বাসায় যায় এরকম সিলেক্ট কইরা পরে পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করবেন পর কালার দিয়ে দেবো। না, কিন্তু ডিভাইড তো হবে না। হবে না, হবে না। প্লিজ সিলেক্ট অন মোর ফিল্ড পাথ। তো এটা তো পাথ না, এটা একটা পয়েন্ট। এই দেখেন একটা পয়েন্ট দেখা যায় না, একটা পয়েন্ট, পাথ না। সো এইটার কি করতে হবে, রাইট ক্লিক, ক্রিয়েট অ্যান্ড দেন। এবার যদি হচ্ছে পাথ পয়েন্টে দিয়ে ডিভাইড না করেন তাও করতে পারবেন। এই যে শেপ বিল্ডার টুলস নেন, এই যে টুকরো টুকরো করেন, কালার নিজের মতো দেন, ওর উপর ক্লিক করেন স্যার। এটার উপরে। হ্যাঁ, তাহলে তো আমার যাইতে হবে আইড্রপার টুলস। আই বুঝ আই বুঝ। তাহলে আবার আইড্রপার টুলসে গেলে সব নষ্ট হয়ে যাবে, এই ঝামেলা আছে। এত বেশি ইজি হয়ে গেলে আবার মানুষ সাইজ হয়ে যাবে। এই যে সিলেক্ট করব, অথবা আপনি আগে কালার প্যালেটটা বানায় নেন না রে ভাই, এখান থেকে কালার প্যালেটগুলো বানায় নেন, নিয়ে 5-7টা নিয়ে যতগুলো হ্যাঁ কালার আছে এইটারে ধরে এনে ফেলান না, এই চলে আসছে। না, ওর উপর যদি আমি ক্লিক করি স্যার, আচ্ছা, কালার তো এটা আছে বলে, ধরেন আপনার মনের মধ্যে একটা কালার, যেমন এই কালারটা আগে কালারের বসান, এরকম কয়েকটা কালার প্যালেট বানাইলেন। হ্যাঁ, এই কালারটা এইটা সাপোজ সব বানা দেব। আগে বানান, কালারগুলো বানাইলেন সাপোজ। হ্যাঁ, বানানোর পরে এইগুলো দেখে নেন আছে সাপোজ, না ওখানে দেন। তাহলে এগুলো টাইনা ধরে কি করবেন, আপনার জায়গায় বসায় প্যালেট বানাইলেন। এখন কাটাকাটির সময়, এখন এই যেটা সিলেক্ট করলেন, আগে কাটেন, আসে আসে, তাহলে এরকম কাইটা কেটে বানানো যাবেন, এটা আশা করি বানান। তাহলে আপনাদের কাজ হচ্ছে মিনিমাম, আজকের ক্লাস দিয়ে শুক্রবার আসছে, মিনিমাম এইরকম যেই লোগোগুলো আপনারা পারবেন, মিনিমাম 8 থেকে 10টা লোগো করবেন মিনিমাম 2 দিনে মিনিমাম, ঠিক আছে? হ্যাঁ, তাইলে পরে আপনাদের নলেজটা বাড়বে যে আগামী দিনগুলোতে আপনারা যে ডিজাইন করবেন, লোগো বানাবেন, সেই ক্ষেত্রে এই পাথ ফাইন্ডার, এই শেপ বিল্ডারের ব্যবহারটা আপনারা করতে পারেন। এইখানেও ব্যবহার আছে, এইখানেও শেপ বিল্ডার পাথ ফাইন্ডারের ব্যবহার আছে, ডিআরএম একসাথে লিখে তারপরে আমরা আছে না ব্যবহার? লাইনটাই না লাইনটা বলতে একটা ডি আর একটা এম। এখন এই যে এইগুলো আপনারা বাসায় গেলে পারেন কিনা সেটা দেখতে হবে। এই ধরেন ডি আর এম, এমটা বড় হাতের। হ্যাঁ, ওকে, এরিয়াল বোল্ড সাপোজ। তো প্রথমে এটা কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ। ডিটা একটু বড়, তাই না? কিন্তু এমনি যদি বড় করে তাহলে এটার চাইতে এটা একটু বোল্ড হয়ে যায় না? এইটার কি বড়, শুধু ওই যে উপরের ডান দিকে ওকে। এখন দেখেন এইখানে আমার কাটা লাগবে কিভাবে, বড় বড় একটা লাইন নিব, লাইন নিলাম। হ্যাঁ, তো লাইনটা দিয়ে এমটাকে সিলেক্ট করব, তারপর যদি আমি শেপ বিল্ডার টুলসে গিয়ে এটারে অল্টার ধরে ক্লিক করি তাহলে ডিলিট না, মানে যেহেতু ফন্টটা এরকম না, এটা মনে হয় হচ্ছে ডিটা তো হচ্ছে ওইটার ফন্ট মনে হচ্ছে অ্যাভান্ডারে, এমটা মনে হয় হচ্ছে নেক্সা বা ল্যাটো হবে, নেক্সা বা ল্যাটো। কিছু না কিছু মডিফাই করছে। হ্যাঁ, সরাসরি তো দিবেন ফন্ট ইউজ করবে না, বাট প্রসেসটা তো বুঝতে পারছেন। সো তাহলে দেখেন এই টুলসটা ব্যবহার করার ফলে এরকম একটা আউটপুট পেলেন যেটা আপনাদের ওই সামনে লাগবে। তা মিনিমাম 8 থেকে 10টা লোগো আপনারা তৈরি করবেন, এটা রিকোয়েস্ট, কেউ ফাঁকিবাজি এখানে করেন না। আরিয়ান ভাই, পিয়াল ভাই আর আপনারা 3 জন মনে করেন না যে অনেক পারেন, বাকিদের চাইতে মনে হচ্ছে আপনারা ইফোর্ট কমাই দিয়েছেন। এটা আজকে পর্যন্ত এই যে এক্সকিউজ 1 দিন 2 দিন, এর বেশি তো আর না।
আমি স্যার করে দিই ঠিক আছে, কালকের মধ্যে স্যার করে দেব। ভেরি গুড। তাহলে দায়িত্ব হলো যদি একদিন বিদ্যুৎ না থাকে ওই একদিন কাজ করতে পারেন না, তাহলে যেদিন আসছে সেই দিন হচ্ছে সব কাজ করবেন। বুঝতে পারছেন? এতটুকু এই লোগোটা যদি কেউ পারেন তাহলে বুঝবে সে আমার ক্লাসটা খুব ভালো করে বুঝছেন। এটাও আজকের ক্লাস আর হচ্ছে ইসের কাজ। ওইটা ওই প্রথম হচ্ছে এরকম লাইন তৈরি করতে দিয়া বড় সব নিয়ে পরে আবার ওই যে ইয়ে করে রোটেশন ক্লাস রোটেশন আগে বাইরে দেয়া দাও। তারপরে ইয়াদের আচ্ছা, 1 2 3 4 1 2 3 4 5টা 360 5 দিয়ে ভাগ দিয়ে তারপর উপরে পাঁচটা সার্কিট কিন্তু আগে ওই ডিজাইনটা করতে হবে একটা আগে আচ্ছা দেই ভাষা দিয়ে করেন। এটা দুইটা টুলস ব্যবহার করছে, রোটেট টুলস, রোটেট টুলস আর শেপ বিল্ডার। আর শেপ তো আপনাদের মতো একটু একটু খেয়াল করলেই দেখবেন এটা একটা শেপ সার্কেল দিয়ে কাটস আছে সিস্টেমে, দেখি কারা পারেন। তো এগুলো ট্রাই করবেন বাসায় গিয়ে, হ্যাঁ আশা করি পারবেন। আর এগুলো অলরেডি পারেন না, সরি এটা তো ইয়ার এই লোগোগুলো পারেন না, ট্রাই করুন। এই লোগোগুলো পারেন না, এইটা বানাইতে পারেন না। পাতা একটা পাতা বানাবো আর একটা নিব, দেন দুইটার মধ্যে কি ব্লেন্ড টুল, তারপর এটা পুরোটারে কি ব্রাশ বানাবো না, তারপর একটা বাঁকা লাইনের উপরে অ্যাপ্লাই করে দেবো। এটা তো পাওয়াই যায়, পাওয়া যায় না? গোল সার্কেলে লিখতে পারি না? তো এগুলো ট্রাই করেন না কেন, এগুলো প্রোফাইলে তো থাকবে, এগুলো ট্রাই করেন বাসায় গিয়ে। তো আপনাদের কাছে চাওয়া হচ্ছে আগামী ক্লাসের আগে অ্যাটলিস্ট সবাই যেন গ্রুপে 8 থেকে 10টা লোগো দেন। 2 দিন সময় আছে, এই 2 দিনে, ঠিক আছে? বাকি যা সেরকম লোগো আছে না। হ্যাঁ ওরা সব পারো। ঠিক আছে। এই যেমন এইখানেও কাজ আছে, এটা একটা স্টার ছিল তাই না? 1 2 3 4 5 6 একটা স্টার নিয়ে 6টা পয়েন্ট করা যায়। এরপর একটা লাইন নেওয়া যায়, এরকম লাইন ইউনিফর্মে লাইন আছে এটা লাইন দিয়ে একটা চেকন একটা মোটা করা যায়। তারপর সেটা দিয়ে কি ডিভাইড ডিভাইড করে দিন না, লাইন দিয়ে ডিভাইড করলে তো এরকম ফাঁকা ডিভাইড হবে না। না আমি যদি ওই এটা করি স্যার ওই যে- শেপ বিল্ডার করুন। হ্যাঁ। না, পয়েন্ট আউট হয় এই তো। কয়টা পয়েন্ট? 6টা। তা 6টা নিলাম, এই তো এরকম 6টা পয়েন্ট, তাই তো খারাপ নিলাম। এবার আপনার কথা মতো লাইন নিলাম, না লাইন দাও নিলাম সমস্যা নেই, চিকন লোগো আছে নিলাম লাইন এটা। তারপর আমরা লাইনে কালার দেব, এক প্রান্ত চেকন আর এক প্রান্ত মোটা, তাই না? এই যে এটা বলছিলাম হ্যাঁ অথবা এটা না করলে আমরা উইথ টুলের ব্যবহার তো পারি। উল্টো হয়ে গেছে না? আমি তো এই করে নেব এই যে রোটরটা এই যে স্ট্রোকে যাবো, স্ট্রোকে গিয়ে এই যে এখান থেকে ফ্লিপ, ও তাই না? এটা লাইন, তাই তো? নিলাম কপি করে এটা, এটাও লাইন। এন্ড দুইটা ধরে আপনারা বলতেছেন পাথ ফাইন্ডার, এই শেপ বিল্ডার পাথ ফাইন্ডার কই কাটা না তো। গেলাম শেপ বিল্ডারে, স্টক না স্টক পাথ ফাইন্ডার গেলাম। স্ট্রোক কি নিবে? কিন্তু ওটা তো হ্যাঁ এক্স্যাক্টলি, স্টক তো নেবে না। স্টক তো নেব না তাহলে ছোট্ট একটা টুইস্ট করতে হবে, এইটাকে সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, করে অবজেক্টে যাইতে হবে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা অ্যাকচুয়ালি কি? মানে আমার মনে খাঁটি হয় বাংলায় আমার লেখা মনে বলা হয় আছে। আছে, আমার মনে হয় আছে। আছে। না থাকলে আমি দেখাই দেবো, থাকার কথা আমার মনে হয় থাকার কথা। কালকে স্যার আমি ওই যে আপনার blend কই tool expand কাজ করে দেন তো? করেছি। কই নাই, নাই? তাহলে আগামী ক্লাস এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আর এক্সপ্যান্ডের মধ্যে দুটো পার্থক্য আছে, ঠিক আছে? এটা আমি পাইছি, আমি যে কিন্তু কয়েকবার বুঝতেছেন না। দেখছি, যেটা জুম ইন আউটের ক্ষেত্রে এটা না দুইটার পার্থক্য আছে, আমি ক্লিয়ারলি বুঝাই দিব অনেক। আজকে সময় শেষ তো, আজকে আর আমরা আলোচনা না করি এটা নিয়ে। expand না আমাকে মনে করে দেবেন এক্সপ্যান্ড আর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের মধ্যে অনেক মেজর পার্থক্য আছে। এটা আমি ওই কালকে ওই ব্লেন্ডের ওই ডিজাইন করতে যে আমার কাছে আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। বাট আপাতত এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, হ্যাঁ? তো এইটাকে এইবার যদি আমরা হচ্ছে শেপ বিল্ডার টুলস দিয়ে কাটি, এইবার কাটা যাবে। বুঝছেন বিষয়টা? যে কোনো স্টকই মানে এক্সপেন্ডেবলস করে কাটা যায়। যে কোনো স্টক না, খেয়াল করেন, এই আমি বুঝাই দিব পরে, আপাতত এটা না বুঝি। এই যে দেখেন এটা কি লাইন, এটারই কনভার্ট করে করতেছি, এইটা দুইটাই লাইন। হ্যাঁ এইটারে নিয়ে গেলে খোলা থাকে এক্সপ্যান্ড, এইটারে নিয়ে গেলে বন্ধ থাকে এক্সপ্যান্ড। কেন? এইগুলোর পরে বিস্তারিত বলবো, আজকে না বলি, কারণ আছে না, আলোচনা না করে সময় চলে গেছে।
তা যাই হোক, যেটার মধ্যে আসছিলাম, আমরা আশা করি যে 8-10টা লোগো ডিজাইন করতে পারবো না? যতগুলো প্রয়োজন ততগুলো আমরা তৈরি করব। আর ওই যে বৃত্ত যে লোগোটা ছিল, ওই লোগোটা কাইন্ড অফ এরকম, হ্যাঁ, এরকম একটা বৃত্ত নেবেন প্রথমে, হ্যাঁ, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা ছোটো করলাম, ছোটো হইলো না, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ আরেকটা করলাম, এই বৃত্তটাকে এখানে নিয়ে আসবো, বা আপনি চাইলে এখান থেকে বড় করে দিতে পারেন, এইখান থেকেও বড় করে দিতে পারেন, এই বড় করে দিতে পারেন, মানে একাধিক বৃত্ত লাগবে, যে বৃত্তটা আসলে সেট করে যেন একটা আরেকটার সাথে সেট করে যেন, এই যে গ্যাপ থাকলে কিন্তু হবে না, এরকম, হ্যাঁ, কন্ট্রোল ওয়াই দিয়ে। তারপর আরেকটা নেবেন, রিভার্স করতে হলে আবার কন্ট্রোল হ্যাঁ, আরেকটা নেবেন এইভাবে, মানে লাইনের সাথে মিলতে হবে, হ্যাঁ, তারপর আরেকটা নেবেন, এইভাবে মিলতে হবে, হ্যাঁ, মিলাইতে হবে। দেন কোনো সমস্যা নাই। এরপর এখন দেখেন, এখন আমি যদি সেই বিল্ডার টুলসে যাই, এইটুকু একটা অংশ না, এখানে আরেকটা বৃত্ত লাগবে আর কি, হ্যাঁ, আরেকটা বৃত্ত লাগবে যে এখান থেকে, মানে এইটুকু একটা অংশ কিন্তু, এই যেটা, হ্যাঁ, এই যে এইখানটাকে এখানে আরেকটা বৃত্ত লাগবে আর কি, হ্যাঁ, আরেকটা বৃত্ত লাগবে, এই যে, মানে ওই যে ডিজাইনটা, ওইটা হচ্ছে তীরটা এরকম বৃত্ত নেওয়ার পরে আপনি এই যে এখান থেকে নিলে দেখবেন এই যে এটা আলাদা একটা, এইটা থেকে এই পর্যন্ত, তারপর এইটা থেকে এই পর্যন্ত যাবে একটা, এটা থেকে এরকম একটা, তিনটা বৃত্ত হবে। যাক, সময়ের কারণে আমি দেখাই দিলাম না, সমস্যা নেই, দেখাই দিব। আমাদের প্রজেক্টের ক্লাস তো ইনশাল্লাহ রয়েই গেছে, তাই না? এই যে এই ক্লাসটার শেষে ইনশাল্লাহ আমরা প্রজেক্টে ঢুকে যাব, তখন আমরা হচ্ছে যা যা শিখছি সেগুলো কীভাবে থিওরিটিক্যাল শিখে প্রজেক্ট অ্যাপ্লাই করবো রিয়েল লাইফে, সেটা দেখব। তো এই ছিল আজকের ক্লাস, আপাতত রেকর্ডটা অফ করি, নেক্সট টপিক নিয়ে কথা বলে, হ্যাঁ।